সো আমরা পরিপাক এবং শোষণের আজকে আমাদের 6 নাম্বার ক্লাস, আর জুলজি আজকে আমাদের 7ম ক্লাস। তোমরা যারা প্রথম থেকে আছো তোমরা জানো যে আমরা যতগুলো ক্লাস নিয়েছি পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে আমরা চেষ্টা করেছি মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা ক্লাস নেওয়ার। 1.5 ঘন্টার নিচে কোনো ক্লাস হয়তো আমরা নেইনি, আমাদের টেকনিক্যাল ত্রুটির কারণে যদি আমাদের আগে ক্লাস বা কোনো কারণে ক্লাস অফও হয়ে গিয়েছে, আমরা 2-3 বার লাইভে এসে ক্লাস যতগুলো নেওয়া সম্ভব, মানে যতক্ষণ বেশি নেওয়া সম্ভব আমি নেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, আমরা পড়তেছিলাম হচ্ছে গ্রন্থি, পরিপাক গ্রন্থি। আচ্ছা, আরেকটা কথা বলে নেই, আমাদের আজকের ক্লাসে আমাদের পরিপাক ও শোষণ শেষ হচ্ছে না, আমাদের আরেকটা ক্লাস লাগবে। কারণ আজকে যদি আমি পড়ায় দিই না সব, তোমরা আলটিমেটলি পরে মানে গালি দিবা যে এত কিছু বললো, যে জীবনের জ্ঞান জানাবে, মানবদেহ এত ভালোভাবে জানাবে, বাট আমি তো এই অধ্যায় সব পাইনি। সো আরেকটা ক্লাস লাগবে। আমি মনে করি যে তোমাদের হয়তো খুব বেশি সমস্যা হবে না। আমি এই মাসের মধ্যে, মানে সামনের মাসের মধ্যে তোমাদের 3, 4, 5, 6 যেভাবেই হোক শেষ করে দিব, ঠিক আছে? সো গালি দিও না কেউ আবার যে ভাই এত আস্তে আস্তে কেন পড়াচ্ছে। আরেকটা ক্লাস আমাদের লাগবে, ঠিক আছে? আসো, পরিপাক গ্রন্থি বা ডাইজেস্টিভ গ্ল্যান্ড আমরা পড়ছিলাম। পরিপাক গ্রন্থির মধ্যে লাস্ট দিন আমরা যকৃৎ নিয়ে পড়ালেখা করেছি। আজকে আমরা লালা গ্রন্থি নিয়ে পড়ালেখা করব। লালা গ্রন্থি বা ইংরেজিতে যেটাকে আমরা বলি স্যালাইভারি গ্ল্যান্ড। তোমরা সবাই জানো যে লালা গ্রন্থি বা স্যালাইভারি গ্ল্যান্ড কয়টা আছে? শাকওয়াত হোসেন জিজ্ঞাসা করছে দ্য রোল অফ নার্ভাস সিস্টেম ইন ডাইজেশন। এই টপিকসটা কি পড়ায় ফেলছি? শাকওয়াত, রোল অফ নার্ভাস সিস্টেম ইন ডাইজেশন এই টপিকসটা আমি তোমাদের পড়াই নেই, বাট আমি তোমাদের প্লেক্সাস পড়াইছিলাম, যে মায়ান্টেরিক প্লেক্সাস অ্যান্ড মিজনার্স প্লেক্সাস। এই দুইটা জিনিসই রোল অফ ডাইজেস্টিভ, মানে নার্ভাস সিস্টেম ইন ডাইজেস্টিভ সিস্টেম। তো কারণ হচ্ছে যে আমাদের মায়ান্ট্রিক প্লেক্সাসগুলো আমাদের মাংসপেশিতে নার্ভ সাপ্লাই দিয়ে পেরিস্টালসিস বা নিম্নমুখী সঞ্চালনে সাহায্য করে, আর মিজনাস প্লেক্সাস বা সাবমিউকোসাল প্লেক্সাস যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের কোথায় কাজ করে, সেটা হচ্ছে আমাদের যে সাবমিউকোস আছে, সাবমিউকোসের মধ্যে পরিপাক গ্রন্থি, রক্তনালী এগুলা যে রয়েছে এগুলোর উপর কাজ করে, ঠিক আছে? সো সেটা বিস্তারিত সেভাবে পড়ানোর কিছু নাই, সো দ্যাটস ওয়াই আমি বিস্তারিত সেভাবে ওই জিনিসটা পড়াই নাই। মানে হচ্ছে আমি জাস্ট তোমাদের মায়ান্ট্রিক অ্যান্ড মিজনাস প্লেক্সাসের কথাবার্তা বলছি। তো দেখো, লালা গ্রন্থি বা স্যালাইভারি গ্ল্যান্ড, তো আমরা সবাই জানি যে আমাদের লালা গ্রন্থি কয়টা আছে। লালা গ্রন্থি আমাদের 3 জোড়া আছে। আমাদের লালা গ্রন্থি কয় জোড়া? 3 জোড়া আছে। একটাকে আমরা বলি প্যারোটিড লালা গ্রন্থি। আচ্ছা, প্যারোটিড সাবম্যান্ডিবুলার। সাব মানে সবসময় মনে রাখবা, সাব মানে হচ্ছে নিচে, ম্যান্ডিবুলার মানে কিসের নিচে? ম্যান্ডিবুলার মানে ম্যান্ডিবলের নিচে। আর সাব লিঙ্গুয়াল মানে হচ্ছে জিহ্বা। সাবলিঙ্গুয়াল মানে কি? জিহ্বা। সাবলিঙ্গুয়াল তাহলে কিসের নিচে হবে? সাবলিঙ্গুয়াল হবে জিহ্বার নিচে। সো এই 3টা লালা গ্রন্থির মধ্যে প্যারোটিডটা আমাদের সবচেয়ে বড়। প্যারোটিডটা ঠিক আমাদের কানের এখানে থাকে, মানে প্যারোটিডটার স্থান হচ্ছে এরকম ডায়মন্ড শেপ হয়েছে প্যারোটিডটা আমাদের, এই জায়গা থেকে এরকম ডায়মন্ড শেপ থাকে আমাদের প্যারোটিডটা। মেডিকেল সেক্টরে গেলে একটা জিনিস আছে যেটাকে আমরা বলি সারফেস মার্কিং। সারফেস মার্কিংয়ে কি করা হয়, যে কোনো একটা মামাকে, মানে মামা হচ্ছে যে, মামা বলতে আমরা বুঝাই যারা আমাদের অ্যানাটমি যে ল্যাব রয়েছে সেই অ্যানাটমি ল্যাবের যে ভিসেরা রক্ষক, মানে হচ্ছে ল্যাবে কাজ করে যে সোজা ভাষায়, তো তাদের গায়ে আঁকা কি করা লাগে? মার্কার দিয়ে করে না, চক দিয়ে করা হয়। সো তাদের গায়ে ধরো প্যারোটিড গ্রন্থি, স্যালাইভারি গ্ল্যান্ড এগুলো আঁকা লাগে। প্যারোটিডটা হচ্ছে আমাদের কানের এই 2 পাশে ডায়মন্ড শেপ থাকে, ডায়মন্ড শেপ হয় প্যারোটিড লালা গ্রন্থিটা। সো প্যারোটিড লালা গ্রন্থিটা আমাদের সবচেয়ে বড়। আমাদের যে লালা গ্রন্থিগুলো আছে এই লালা গ্রন্থির মধ্যে সবচেয়ে বড় কোন লালা গ্রন্থি? প্যারোটিড লালা গ্রন্থি সবচেয়ে বড়। এবং এই প্যারোটিড লালা গ্রন্থি থেকে একটা কমন বেসিক নলেজ হচ্ছে, এই প্যারোটিড লালা গ্রন্থি যদি আমাদের ফুলে যায় তখন আমরা তাকে তো হচ্ছে যে প্যারোটিড লালা গ্রন্থি আমাদের ফুলে যেতে পারে। প্যারোটিড লালা গ্রন্থি আমাদের ফুলে বড় হয়ে যে একটা বিশেষ রোগ আছে যার নাম হচ্ছে মাম্পস।
তোমরা অনেকেই হয়তো মামস রোগের নাম শুনছো। মামস হচ্ছে যে একটা ভাইরাস গঠিত রোগ। মুখে দাগ আমি নিজে ইচ্ছা করে দিছি তোমাদের দেখানোর জন্য যে এরকম মামস রোগের কথা তোমরা অনেকেই শুনছো, হয়তো অনেকের মামস হয়েছেও, যে এগুলা ফুলে যায়, এগুলা ফুলে যায়। মানে আমাদের মামসটা তাহলে আমাদের কোন জায়গায় আক্রমণ করে? আসলে প্যারোটিড না বললে যে আমাদের স্যালাইভারি গ্ল্যান্ডগুলা যদি আমাদের ফুলে যায়, সেই রোগটাকে বলে আমরা মামস বলি। মামস একটা ভাইরাস গঠিত রোগ। ভাইরাসটার নাম হচ্ছে মামস ভাইরাসের কারণে হচ্ছে যে মামস রোগটা হয়। মামসের কারণে আমাদের গ্রন্থিগুলা ফুলে যায়, যে আমাদের স্যালাইভারি গ্ল্যান্ড, আমাদের যত ধরনের গ্ল্যান্ড আছে বডির ফুলে যেতে পারে। কিন্তু মামস রোগের মজার একটা ব্যাপার হচ্ছে, মামস ধরো তোমার হইলো, তোমার এই জায়গাগুলো ফুলে গেল, তোমার খেতে ঝামেলা হইলো, তুমি খাইতে পারলা না কিছুদিন, এটা একটা সহজ ব্যাপার। মামস ভালো হয়ে যায় নর্মালি, মামসের তেমন কমপ্লিকেশন হয় না। কিন্তু মামসের কারণে মাঝে মাঝে ভয়াবহ একটা কমপ্লিকেশন হয়। মামস করে কি, আমাদের বডিতে যত গ্ল্যান্ড আছে না, সব গ্ল্যান্ডকে গিয়ে আক্রমণ করে। সো ছেলেদের ক্ষেত্রে বিশেষ করে এই ঝামেলাটা দেখা যায়। ছেলেদের যে টেস্টিস আছে, আমরা জানি টেস্টিস বা শুক্রাশয় একটা গ্ল্যান্ড। কোন ধরনের গ্ল্যান্ড? আমরা বলছি একটা মিশ্র গ্রন্থি। শুক্রাশয়কে গিয়ে সে আক্রমণ করে বা টেস্টিসকে গিয়ে সে আক্রমণ করে। টেস্টিসকে গিয়ে যে সে আক্রমণ করে, তখন হচ্ছে ইনফার্টিলিটি ডেভেলপ হইতে পারে। টেস্টিসের ইনফ্লামেশন যে আছে না, টেস্টিসের ইনফ্লামেশনের নাম হচ্ছে অর্কাইটিস, ইনফ্লামেশন অফ টেস্টিস। মানে টেস্টিসের ইনফ্লামেশনকে আমরা বলি টেস্টিসের ইনফ্লামেশন। টেস্টিসের ইনফ্লামেশনের নাম টেস্টিটাইটিস না, এটার নাম অর্কাইটিস। তো এই মামসের কারণে না অর্কাইটিস হতে পারে। এবং যেহেতু টেস্টিস উভয় পাশে থাকে, যদি বাইল্যাটারাল অর্কাইটিস হয়, সেখান থেকে মানে দুইটা টেস্টিসই যদি ইনফেক্টেড হয়ে যায়, তখন সেখান থেকে ইনফার্টিলিটি এই কথাটা তোমরা হয়তো শুনছো, যে ইনফার্টিলিটি ডেভেলপ করতে পারে। সো মামসটা কিন্তু ভয়াবহ একটা রোগ। অনেক সময় মামস থেকে ইনফার্টিলিটি বা ইম্পটেন্স ডেভেলপ করতে পারে, ঠিক আছে? সো মামসের ক্ষেত্রে একটু সচেতন থাকা ভালো। আর ফিমেলদের ক্ষেত্রেও ফিমেলের ওভারিকে আক্রমণ করতে পারে। ওভারিকে আক্রমণ করলে আমরা ওভারির যে ইনফ্লামেশন, সে তাকে বলি উফোরাইটিস। ওভারির যে ইনফ্লামেশন, তাকে আমরা কি বলি? উফোরাইটিস বলি, ঠিক আছে? ওকে, সো আমরা এটা একটু তোমাদের জানাইলাম নর্মালি, যেহেতু মামস আমাদের কমন একটা রোগ নর্মালি। সাবম্যান্ডিবুলার, এটা ঠিক ম্যান্ডিবলের নিচে থাকে। এই যে তোমাদের সবাই মোবাইল তো এক হাতে রাখছো বা কোথাও রাখছো, মোবাইলের সাথে সাথে এই যে দেখো আমাদের ম্যান্ডিবল, তো এটা ম্যান্ডিবলের এখানে একটা কোণাকার অংশ আছে না, টাচ করে দেখো, বডিতে ফিল করো, এই যে টাচ করে দেখো, এই যে কোণাকার অংশ আছে না, এই কোণাকার অংশটাকে আমরা বলি ম্যান্ডিবলের কৌণিক অঞ্চল। এই যে দেখো, এইটাকে আমরা কি বলি? ম্যান্ডিবলের কৌণিক অঞ্চল বলি। এই ম্যান্ডিবলের কৌণিক অঞ্চলের ঠিক নিচে, ম্যান্ডিবলের কৌণিক অঞ্চলের ঠিক নিচে ফিল করে দেখো, একটা গ্রন্থির মতো ফিল করা যায় ছোট। ম্যান্ডিবলের ঠিক এই যে কৌণিক অঞ্চলের ঠিক এই জায়গায় দেখো, একটা গ্রন্থির মতো ফিল করা যায়। এটা হচ্ছে সাব ম্যান্ডিবুলার। কি বোঝো নাই সাফা? এই সাবম্যান্ডিবুলার আর সাবলিঙ্গুয়াল হচ্ছে জিহ্বার নিচে থাকে। আচ্ছা, টেস্টিসের ইনফ্লামেশন অর্কাইটিস, আর হচ্ছে ওভারির ইনফ্লামেশন উফোরাইটিস। মামস হচ্ছে আমাদের বডিতে যত গ্ল্যান্ড বা যত গ্রন্থি আছে, সব গ্রন্থিকে আক্রমণ করে। সো আমাদের স্যালাইভারি গ্ল্যান্ডকে মেইনলি আক্রমণ করে, এই জন্য এটা ফুলে যায়, প্যারোটিড গ্ল্যান্ড ফুলে যায়, প্যারোটাইটিস বলি আমরা এটাকে। এবং হচ্ছে যে প্যারোটিড গ্রন্থি ফুলে যায়, এবং এছাড়াও আমাদের নানা গ্রন্থি ফুলে যেতে পারে, যেমন শুক্রাশয়ে আক্রমণ করতে পারে, আমাদের ওভারিতে আক্রমণ করতে পারে। শুক্রাশয়ে আক্রমণ করলে এটাকে অর্কাইটিস বলি। এবং এটার একটা কমপ্লিকেশন, বা এই যে শুক্রাশয় বা টেস্টিসকে আক্রমণ করে, ওরা করে কি, শুক্রাশয় তৈরি বা হচ্ছে স্পার্ম তৈরি করার ক্ষমতা নষ্ট করে দেয় শুক্রাশয়ে। তখন স্পার্ম তৈরি হবে না, এবং হচ্ছে মেলদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে ইনফার্টিলিটি বা সোজা ভাষায় কখনো সে বাবা হতে পারবে না। আর মামস হয়েছে কিভাবে বুঝবে? এই জায়গাগুলো ফুলে যাবে, নর্মালি এই গ্রন্থিগুলো ফোলে না, নর্মালি এই জায়গাগুলো ফোলে মামসের মধ্যেই ফোলে। আর একটা প্রশ্ন তোমরা খুঁজে বের করবা, যে
প্যারোটিড গ্রন্থি ফুলে যায়, যে প্যারোটিড গ্রন্থি ফুলে গেলে এটাকে আমরা প্যারোটাইটিস বলি। প্যারোটিড গ্রন্থি ফুলে গেলে প্রচন্ড ব্যথা হয়, মানে প্যারোটাইটিসের যে ব্যথা তা অন্য কোনো ব্যথার সাথে মিলে না। প্যারোটিড গ্রন্থি ফুলে যাওয়ার যে ব্যথা তা অন্য কোনো ব্যথার সাথে মিলে না। প্যারোটিড গ্রন্থি ফুলে গেলে এত ব্যথা কেন হয়, এটা তোমাদের কাজ। তোমরা এর আগের দিনের প্রশ্নে কয়েকজন উত্তর দিছো, বাকিরা দাও নাই। সো এটা একটা কাজ হচ্ছে, প্যারোটিড গ্রন্থি ফুলে গেলে এত বেশি কেন ব্যথা করে, ঠিক আছে। তো আমাদের এই যে গ্রন্থিগুলো আছে, এই গ্রন্থিগুলা আমরা জানি সবগুলা কোন ধরনের গ্রন্থি, সবগুলা সনাল গ্রন্থি, মানে সবগুলা নালী আছে। তো এই যে সনাল গ্রন্থি বা নালী আছে যদি আমি চিন্তা করি, তাহলে ধরো এটা হচ্ছে একটা স্যালাইভারি গ্ল্যান্ড, এই প্যারোটিড গ্রন্থি, এই প্যারোটিড গ্রন্থি ধরো এমন ডায়মন্ড শেপ হবে, এই প্যারোটিড গ্রন্থি থেকে একটা নালী বের হয়েছে, সেই নালীটা কোথায় উন্মুক্ত হবে সেটা আমাদের মনে রাখতে হবে, কারণ এই গ্রন্থিগুলোর ক্ষরণ একটা নালীর মাধ্যমে বের হয়। প্যারোটিড গ্রন্থি থেকে যে নালীটা বের হয় সেই নালীটা উন্মুক্ত হয় আপার অপোজিট টু দ্য আপার সেকেন্ড মোলার টিথ। বাংলায় বলতে গেলে আমাদের যে মোলার টিথ আছে, আমাদের মোলার টিথ তিনটা, ফার্স্ট, সেকেন্ড, থার্ড মোলার টিথ। সেকেন্ড মোলার টিথ উপরের চোয়ালের, মানে আমাদের মোলার টিথ তো নিচেও আছে উপরে আছে, উপরের চোয়ালের সেকেন্ড মোলার টিথের অপোজিটে, উপরের চোয়ালের সেকেন্ড মোলার টিথের অপোজিটে এই প্যারোটিড গ্রন্থি থেকে যে প্যারোটিড নালী, এটা কি উন্মুক্ত হয়, প্যারোটিড নালী উন্মুক্ত হয়। প্যারোটিড নালী উন্মুক্ত হয় কোথায়, এই আপার সেকেন্ড মোলার টিথের অপোজিটে, জাস্ট বিপরীতে। মুখে হা করলে অনেক সময় এরকম করে গাল টান দিলে অনেক সময় বোঝা যায় যে এই প্যারোটিড গ্ল্যান্ডের ওপেনিংটা দেখতে পারো। আজকে বাসায় বসে বসে গালটা এনে দেখো, দেখা যায় কিনা। ব্রাইটনেস একটু কমানো দরকার। আচ্ছা, জুম ইন জুম আউট হচ্ছে নাকি? আচ্ছা, একটা লাইট অফ করে দিই, অনেকগুলা লাইট হয়ে গেছে না। আচ্ছা, আমার রুমের লাইটগুলোই অফ করে দিই। এবার ঠিক আছে ব্রাইটনেস? এবার ব্রাইটনেস ঠিক আছে? কোন জায়গা ব্লার হয়ে আছে কি কয়? ঠিক আছে? আচ্ছা, একটু ব্লার হয়ে গেলে আমার লেখাটা, আমার কথাটা একটু শুনে নিও। আচ্ছা দেখো, যে প্যারোটিড নালীতে উন্মুক্ত হয় আপার সেকেন্ড মোলার টুথ, সাবমেন্ডিবুলার এবং সাবলিঙ্গুয়াল যে দুইটা আছে, এই দুইটা কোথায় উন্মুক্ত হয় এটা আমরা বলছিলাম। আজ আমরা তোমাদের লাস্ট দিন জিহ্বার ফ্রেনুলাম চিনাইছিলাম, লাস্ট দিন না অনেক আগেই চিনাইছিলাম, সেই জিহ্বার ফ্রেনুলাম তো এরকম, ধরো এটা হচ্ছে যে এই লাইনটা ফ্রেনুলামের দুই পাশে উন্মুক্ত হয়। হ্যাঁ, লালা গ্রন্থি অবশ্যই বহির্ক্ষরা গ্রন্থি, লালা গ্রন্থি অবশ্যই বহির্ক্ষরা গ্রন্থি, আমাদের লালা গ্রন্থি অবশ্যই বহির্ক্ষরা গ্রন্থি। সো এই কয়টা হচ্ছে আমাদের গ্রন্থির মোটামুটি কাজ। এখন লালা গ্রন্থি থেকে কতটুকু লালা খরিত হয়? আচ্ছা, লালা গ্রন্থির যদি আমরা ক্ষরণ বলি, তাহলে লালা গ্রন্থি থেকে কি বের হবে? লালা গ্রন্থি থেকে আসলে কি বের হয় তাইলে? লালা বা স্যালাইভা। কতটুকু বের হয় ডেলি? 1200 থেকে 1500 মিলিলিটার লালা বের হয়। তো
তো তোমাদের লাস্ট দিন স্বাদ নিয়ে একটা কথা বলা হয় নাই, যে স্বাদ যদি কমে যায় তখন আমরা বলি ডিসজিউসিয়া। স্বাদ বেড়ে গেলে, কমে না মানে হচ্ছে স্বাদ যদি কমে বা স্বাদ যদি কমে বা উলটপালট হয়ে যায়। উলটপালট কেন বললাম, যে কিছু মানুষ আছে না, দেখবা যে মাটি খায় সাবান খায়, কিছু মানুষ আছে না মাটি খায় সাবান খায় ইত্যাদিতে দেখায় যে সাবান খায়। সো ওই যে মাটি সাবান যারা খায় না, তারা হচ্ছে যে তোমার এই altered taste sensation আমরা বলি মেডিকেল ভাষায়, যে তাদের টেস্ট সেন্সেশন নষ্ট হয়ে যায়। সো এই তারা হচ্ছে ডিসজিউসিয়া বলি আমরা এটাকে। যদি বেড়ে যায় তখন সেটাকে আমরা বলি হাইপারজিউসিয়া। ওই যে ধরো না, ওই যে ছোট বাচ্চারা যেমন একটু ঝাল খেলে লাফ দিয়ে ওঠে, বা অনেকে আছে একটু টক খেলে লাফ দিয়ে ওঠে, একটু মিষ্টি খেলে লাফ দিয়ে ওঠে। আর যদি না থাকে, একদম কোনো স্বাদ যদি না থাকে, তখন তাকে আমরা বলি অ্যাজিউসিয়া। এটা বলার কারণ হচ্ছে আমাদের লালা গ্রন্থিগুলা করবে কি, এই যে লালা গ্রন্থি থেকে যে লালাটা বের হয়, এই লালাটা আমাদের সাতকুড়িকে ভেজায়। এই সাতকুড়িকে ভেজায় বলে এই সাতকুড়িগুলা আমাদের স্বাদ নিতে সাহায্য করে। সাতকুড়িগুলা কি করে, আমাদের স্বাদ গ্রহণ করতে সাহায্য করে। এই ভেজা থাকতে হবে, আমাদের এই সাতকুড়িগুলো ভেজা থাকতে হবে। আমাদের সাতকুড়িগুলো ভেজা না থাকে তাহলে আমরা স্বাদ পাবো না। ধরো তোমার একদম মুখ শুকনা, একদম রোজার পর আমরা কি করি, মানে রোজা ভাঙার পর ফার্স্টে পানি খাই না, পানি না খাই যদি তুমি মুখে কিছু দাও, দেখবে কি এত মুখ শুকনা থাকে, আমাদের হচ্ছে যে স্বাদ পাবো না আমরা খাবারের। সো গলা শুকায় থাকলে কিন্তু আমরা খাবারের স্বাদ পাই না। তো এই যে আমাদের যদি লালা গ্রন্থি থেকে লালাক্ষরণ কমে যায় না, তখন আমাদের স্বাদ সেন্সেশনও কমে যায়, তখন আমাদের ডিসজিউসিয়া হতে পারে বা অ্যাজিউসিয়া নর্মালি সাতকুড়ি নষ্ট না হইলে হয় না। তো ডিসজিউসিয়া নামক একটা রোগ আছে, যেটা আমাদের হতে পারে কোন কারণে, যদি আমাদের সাতকুড়িগুলা ঠিকমতো লালারস দিয়ে না ভেজে, লালারস দিয়ে যদি না ভেজে, তখন আমরা স্বাদ পাবো না। সো আমাদের নর্মালি 1200 থেকে 1500 মিলিলিটার লালাক্ষরণ হয়। তো লালাক্ষরণ আমাদের কমে যেতে পারে, কমে গেলে আমরা একটা রোগ বলি, এই রোগটার নাম হচ্ছে জেরোফথ্যালমিয়া। জেরোস্টোমিয়া। তো দেখা যায় আমাদের লালাক্ষরণ কমে যায়। মেইনলি হচ্ছে আমাদের লালা গ্রন্থিতে যদি কোনো পাথর হয় বা স্টোন হয়, তখন জেরোস্টোমিয়া হতে পারে। দাঁত, আচ্ছা প্রশ্ন পরে নিব, এখন প্রশ্ন নিব না। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের লালা গ্রন্থি থেকে কিছু কথাবার্তা। লালা গ্রন্থির কাজ, যদি লালা গ্রন্থির তোমার হচ্ছে যে 1200 থেকে 1500 মিলিলিটার বলা আছে, কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। যেমন লালা গ্রন্থির পিএইচ বলা আছে 6.2 থেকে 7.4। লালা গ্রন্থির পানিটা খুব ইম্পর্টেন্ট, কতটুকু পানি থাকে, 95.5% থেকে 99.5%। এখন এইটা নিয়ে আমি দেখছি আমার গ্রুপে তোমরা প্রায়ই নানা কনফিউশনের কথাবার্তা বলে থাকো। আমি তোমাদের একটা ক্লিয়ার কাট কথা বলি, যে মানবদেহে কোনো কিছু সিঙ্গেল একটা মান বলা যাবে না। তুমি কখনোই বলতে পারবা না যে মানবদেহে যে লালা গ্রন্থি থেকে যে লালা রস বের হয় তার পানির পরিমাণ 95.5%। এই কথা তুমি জীবনও বলতে পারবে না, এই কথা তোমার বলা হচ্ছে মহাপাপ। কারণ কি, কারণ হচ্ছে আমরা মানবদেহের জন্য যে রিসার্চগুলো করে থাকি, এগুলো আমরা ম্যান টু ম্যান ভ্যারি করে আমাদের রিসার্চগুলো হয়। সো আমি কখনোই একটা সিঙ্গেল মান কখনোই বলতে পারবো না। সো এই জন্য মানবদেহের যে কোনো কিছু হয় কি, রেঞ্জের মধ্যে হয়, যে কোনো কিছু রেঞ্জের মধ্যে হবে মানবদেহের সব কিছু। সো 95.5% থেকে 99.9%। লালা গ্রন্থি থেকে আরেকটা জিনিস, আমি জাস্ট গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তোমাদের একটু মার্ক করছি, আরও অনেকগুলো কথাবার্তা কি কি বইয়ের মধ্যে বলছে। লালা গ্রন্থির কাজ যদি আমি বলি, একটা হচ্ছে আমাদের সাতকুড়িগুলোকে ভিজিয়ে স্বাদ নিতে সাহায্য করে। 2 নম্বর কথা হচ্ছে যে আমাদের কথা বলতে সাহায্য করে। দেখবা যে আমরা যখন ভয় পাইলে গলা শুকায় আসে না, গলা শুকায় আসলে মুখও শুকায় যায়, মুখ যখন শুকায় যায় তখন আমরা কথা বলতে পারি না। এটা তো আমি করি নাই, এরকম গলা একদম শুকায় কাঠ হয়ে যায় যে ভয় পাইলে। তো ভয় পাইলেই যে আমাদের গলা শুকায় কাঠ হয়ে যায়, এর কারণে হচ্ছে যে
এই কারণে আমরা কথা বলতে পারি না, তার মানে আমাদের ঠিকমতো কথা বলতে সাহায্য করছে। আরেকটা হচ্ছে লালা গ্রন্থির যে ক্রমাগত ক্ষরণ, লালা গ্রন্থি থেকে ক্ষরণ কিন্তু একটা নির্দিষ্ট টাইম, মানে ক্রমাগত হচ্ছে তো হচ্ছে, হচ্ছে তো হচ্ছে। এই লালা গ্রন্থির যে ক্রমাগত ক্ষরণ কি করে, যে আমাদের দাঁতের ফাঁকে ফাঁকে বা নানা জায়গায় যে খাবারগুলো আটকে থাকে না, সেই খাবারগুলোকে ভাষায় নিয়ে যায়। তো এই খাবারগুলোকে যে ভাষায় নিয়ে যায়, তো এই লালা গ্রন্থির ক্রমাগত ক্ষরণের ফলে আমাদের দাঁতের মধ্যে নর্মালি কোনো খাবার জমতে পারে না। সো খাবার যদি না জমে, তার মানে কি হবে, খাবার না জমলে এই খাবারটা আমাদের দাঁতের কোনায় জমে ব্যাকটেরিয়ার খাবার হিসেবে ব্যবহার হতে পারবে না। কারণ আমরা যে খাবারগুলো খাই মেইনলি সুগার জাতীয় খাবার, আমাদের দাঁতের আটকে আটকে সুগার, বা সুগারটা হচ্ছে যে ব্যাকটেরিয়ার জন্য একটা খুব ভালো খাবার। সো ব্যাকটেরিয়া জন্মাতে পারবে না, এবং আমাদের দাঁতে একই জায়গায় যে খাবার আটকে থাকলে কি, সেই খাবারটা পচে গিয়ে একটা গন্ধ তৈরি হয়। সেই গন্ধ তৈরি হলে আমরা দেখা যায় যে মুখের মধ্যে গন্ধ বলে। সো একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমাদের এই লালা গ্রন্থির লালাক্ষণটা কিন্তু আমাদের ওরাল হাইজিন মেনটেন করতে সাহায্য করে। কি মেনটেন করতে সাহায্য করে? ওরাল হাইজিন। কি? ওরাল হাইজিন মেনটেন করতে সাহায্য করে, যে মুখের যে হাইজিনিক যে ভাবটা সেটা মেনটেন করতে লালা গ্রন্থি আমাদের সাহায্য করে। এছাড়া আমাদের লালা গ্রন্থির মধ্যে বাইকার্বনেট আয়ন রয়েছে HCO3-। সেই বাইকার্বনেট আয়নটা একটা বাফার রূপে কাজ করে, কিছুটা আমাদের দাঁতের ক্ষয় রোধ করতে সাহায্য করে। আমি যে জিনিসটা তোমাদের জানাইতে চাই, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যে লালা গ্রন্থির ক্ষরণে, লালা ক্ষরণে একটা জিনিস থাকে, তার নাম হচ্ছে লালাতে IgA থাকে। এইটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কথা। লালা রসে কি থাকে? লালা রসে IgA থাকে। লালা রসে যে IgA থাকে, এই IgA মানে কি? IG মানে হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন। IG মানে কি? IG মানে হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন। তোমাদের লাস্ট দিন পড়াইছিলাম যে আমাদের যে গ্লোবিউলিন আছে, গ্লোবিউলিনের মধ্যে আলফা, বিটা, গামা 3 টাইপের গ্লোবিউলিন আছে। এর মধ্যে গামা গ্লোবিউলিন যেটা আছে, সেই গামা গ্লোবিউলিনটা আমাদের কি করে না, গামা গ্লোবিউলিনটা আমাদের যকৃতে তৈরি হয় না। কোথায় তৈরি হয়? রক্তরসে তৈরি হয়। সো এই গামা গ্লোবিউলিনটাকেই আমরা ইমিউনোগ্লোবিউলিন বলি, কারণ গামা গ্লোবিউলিন আমাদের প্রতিরক্ষায় সাহায্য করে। ইমিউনোগ্লোবিউলিন 5 প্রকার আছে, যেটা আমরা মনে রাখি গ্যাম-ডি দ্বারা। যেটা আমরা কি দিয়ে মনে রাখি? গ্যাম-ডি দ্বারা আমরা ইমিউনোগ্লোবিউলিন মনে রাখি। গ্যাম-ডি দিয়ে আমরা কি মনে রাখি? ইমিউনোগ্লোবিউলিন। গ্যাম-ডি দ্বারা আমাদের কি বোঝায়? গ্যাম-ডি দ্বারা বোঝায় আমাদের ইমিউনোগ্লোবিন জি, ইমিউনোগ্লোবিন এ, ইমিউনোগ্লোবিন এম, ইমিউনোগ্লোবিন ডি, ইমিউনোগ্লোবিন ই। এই 5 প্রকার ইমিউনোগ্লোবিন আমাদের বডিতে আছে, মানে আমাদের বডিতে অ্যান্টিবডি তৈরি হয় 5 প্রকারের জিনিস থেকে। এর মধ্যে ইমিউনোগ্লোবিন এ যেটা আছে, এই ইমিউনোগ্লোবিন এটা, বা এই যে এখানেই লিখি যে ইমিউনোগ্লোবিন এ, এই ইমিউনোগ্লোবিন এটা সকল প্রকার ক্ষরণে পাওয়া যায়। মানে যে কোনো জায়গা থেকে যে কোনো কিছু বের হবে যে জায়গাগুলো থেকে, আমাদের বডি ফ্লুইড, আমাদের যে কোনো ক্ষরণে পাওয়া যায়। ঠিক আছে, ক্ষরণে পাওয়া যায়। যেমন কোন কোন ক্ষরণে পাওয়া যাবে এই ইমিউনোগ্লোবিনে? 3টা খুব ইম্পর্টেন্ট কথা। একটা লালা রসের ক্ষরণে পাওয়া যাবে, একটা হচ্ছে লালা ক্ষরণে পাওয়া যাবে, লালা রসে পাওয়া যাবে, একটা হচ্ছে অশ্রুতে পাওয়া যাবে, একটা হচ্ছে মায়ের বুকের দুধে পাওয়া যাবে। এই 3টা জায়গায় আমাদের হচ্ছে এই IgA থাকে, এবং আরেকটা জায়গা থাকে সেটা হচ্ছে মিউকাস ক্ষরণেও পাওয়া যায়। তো এই যে ক্ষরণ, যে কোনো ক্ষরণে এই IgA ইমিউনোগ্লোবিনটা পাওয়া যায়। IgA ইমিউনোগ্লোবিনটা পাওয়া যায় যে কোনো ক্ষরণে পাওয়া যায়, যে কোনো ক্ষরণে পাওয়া যায় কি IgA। এটা হচ্ছে আমাদের যে কোনো ধরনের ক্ষরণে পাওয়া যায়, লালা, অশ্রু, দুধ, মিউকাস। এইটা যেহেতু আসছে, আমি তোমাদের আরেকটা জিনিস জানাইতে চাই, যে সামনে তো ডেঙ্গু সিজন আসতেছে। সো তোমরা 100 জনের মতো ক্লাস করতেছো, মোটামুটি 95+ আছে। সো তোমাদের ফ্যামিলি বা পরিচিত কারো ডেঙ্গু হয়তো হইতেই পারে সামনে, যেহেতু ডেঙ্গু সিজন বাংলাদেশে মহামারী হবে অবশ্যই। সো ডেঙ্গু হইলে আমরা নর্মালি একটা টেস্ট করি, সেটাকে আমরা বলি হচ্ছে ICT ফর ডেঙ্গু, বা তোমরা NS1 অ্যান্টিজেন টেস্ট বলো। মানে ডেঙ্গুর জন্য আমরা কমনলি একটা টেস্ট করি, সেটাকে আমরা বলি NS1 অ্যান্টিজেন টেস্ট বলি। ঠিক আছে, সো এই টেস্টটা কমন, কিন্তু এই টেস্টের একটা খারাপ দিক হচ্ছে এই টেস্টটা না প্রথম 4 দিনের পর আর খুব বেশি স্পেসিফিক না। তো এই জন্য ডাক্তাররা আরেকটা টেস্ট দেয়, ব্লাড কালচার, যেটাকে বলি আমরা IgM, IgG।
সো ফ্যামিলির কারো কেউ যদি ডেঙ্গু টেস্ট করে থাকে বা তোমরা যদি কেউ রিসেন্টলি ডেঙ্গু টেস্ট করে থাকো বা আগেও ডেঙ্গু টেস্ট করে থাকো, তাহলে দেখবা যে দুইটা অ্যান্টিবডি আছে, একটা IgM অ্যান্টিবডি দেখে আর একটা IgG অ্যান্টিবডি দেখে, এই দুইটা অ্যান্টিবডি দেখে। তো তোমরা এই দুইটা অ্যান্টিবডি দেখে তোমরা আসলে কি বুঝবে বা তোমরা কতটুকু জানবে? আমার কাছে মনে হয় যে এইটুকু বেসিক নলেজ তোমাদের থাকা উচিত, কারণ তোমরা যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, সবাই ডাক্তার হও আর না হও, এই IgG আর IgM দ্বারা বোঝানো হয় যে রিসেন্ট ইনফেকশন, মানে বর্তমানে আক্রান্ত হয়েছে, এরকম বুঝাইতে বোঝায় IgM। কারো যদি দেখো যে IgM পজিটিভ, কারো যদি দেখো যে ডেঙ্গুতে IgM পজিটিভ, আচ্ছা আমি একটু মুছি কোথাও, এই জায়গাটা মুছি, ধরো কারো দেখলা IgM পজিটিভ, তার মানে কি তার বর্তমানে সেই রোগটা হয়েছে। কারো দেখলা IgG পজিটিভ, IgM নেগেটিভ বাট IgG পজিটিভ। কারো দেখলা যে IgM পজিটিভ IgG নেগেটিভ, তার মানে কি তার শুধু IgM পজিটিভ, মানে তার বর্তমানে ডেঙ্গু হয়েছে বা এক সপ্তাহের মধ্যে বা রিসেন্ট কিছু টাইমের মধ্যে তার ডেঙ্গু জ্বর হয়েছে। কারো দেখলা IgM নেগেটিভ বাট IgG পজিটিভ, তার মানে হচ্ছে তার আগে হয়েছিল এই ডিজিজটা। IgG দ্বারা সবসময় আগে বোঝায় যে তার হয়তো আগে কোনো কালে এই ডেঙ্গু হয়েছিল। আর কারো যদি দেখো যে IgM প্লাস IgG দুইটাই পজিটিভ, তখন কি বলো তো, কমেন্টে জানাও তো, দুইটাই যদি কারো পজিটিভ হয় তখন? IgG এর 5টা ভাগ না, IgG এর হচ্ছে যে একটাই ভাগ, এটা IgG-GAMDটা হচ্ছে, এই মেহেদিকে ঠিকমতো ক্লাস করে না, GAMDটা হচ্ছে আমাদের ইমিউনোগ্লোবিন, মানে এই যে IG ইমিউনোগ্লোবিন, এই ইমিউনোগ্লোবিনের 5টা ভাগ হচ্ছে GAMD। মিউকাস ক্ষরণ, মিউকাস ক্ষরণ হচ্ছে কি, একটা হচ্ছে মিউকাস আর মিউকোসা, এই দুইটা জিনিসের মধ্যে তোমরা না ভেজাল পাকায় ফেলো। যে আমরা তোমাদের বলছিলাম না যে কোষের মধ্যে লেয়ার থাকে, যে একটা লেয়ার হচ্ছে তোমার বাইরের লেয়ার সেরোসা, তারপর হচ্ছে সেরোসা, মাসকুলারিস এক্সটার্না, সাবমিউকোসা, মিউকোসা। মিউকোসা, মিউকোসা মানে হচ্ছে আমাদের কোষের সবচেয়ে ভেতরের লেয়ার, মিউকোসা। আর মিউকাস মানে কিন্তু গবলেট কোষের ক্ষরণ, গবলেট কোষের ক্ষরণ মানে কিন্তু মিউকাস, গবলেট কোষের ক্ষরণ মানে কিন্তু আমাদের যে গবলেট কোষগুলো থাকে, গবলেট কোষ থেকে মিউকাস ক্ষরণ হয়। আচ্ছা, একজন প্রশ্ন করছে বাফার মানে কি? বাফার মানে হচ্ছে অম্ল আর ক্ষারের ভারসাম্য রক্ষা, মানে হচ্ছে যে বাফার দ্রবণ, কেমিস্ট্রি ফার্স্ট পেপারের 4র্থ অধ্যায় আছে বাফার দ্রবণ। বাফার দ্রবণ মানে কি? বাফার দ্রবণ মানে হচ্ছে সেই একটা দ্রবণ যেই দ্রবণে আমাদের কি হবে, যে সামান্য পরিমাণে অ্যাসিড বা ক্ষার মিশালেও তার কোনো পিএইচ এর পরিবর্তন হবে না, সেটা হচ্ছে বাফার। তো আমাদের এখানে বাফার ক্রিয়ার মতো কাজ করে। ইয়েস, ঠিক বলেছো তোমরা, যে আগেও হয়েছিল আবার হয়েছে, ঠিক আছে, যে IgG আর IgM দুইটাই যদি পজিটিভ থাকে। সো ডেঙ্গু সিজন কিন্তু সামনে আসতেছে, তো বি অ্যাওয়ার। করোনা আর ডেঙ্গু একসাথে হইলে কিন্তু খবর আছে, আর করোনা আর ডেঙ্গু কিন্তু একসাথে হচ্ছে প্রচুর। আবার কেউ বললো না যে মশার মাধ্যমে কি ডেঙ্গু হইতে পারে নাকি? আর আরেকটা কথা, এই যেহেতু IG নিয়ে একটু কথা বলছি, আরেকটা কথা বলি, যে এই IgG যেটা আছে লিখে রাখো, IgG, কারণ এই জিনিস অনেক পরে পড়ানো হবে। IgGটা হচ্ছে আমাদের মায়ের থেকে সন্তানে আসে, মা থেকে সন্তানে আসে, মানে হচ্ছে আমরা যখন মায়ের পেটে থাকি, ফিটাস অবস্থায় থাকি না আমরা, তখন মায়ের সাথে আমাদের একটা সংযোগ হচ্ছে প্লাসেন্টা, মানে হচ্ছে এই IgGটা প্লাসেন্টা অতিক্রম করে, প্লাসেন্টা অতিক্রম করে, এবং মায়ের থেকে আমার পাওয়া সবচেয়ে বেস্ট গিফট হচ্ছে এই IgG। মায়ের থেকে আমরা যে সেরা গিফটটা পাই, সেই সেরা গিফটটা হচ্ছে IgG। কারণ IgG কি?
আইজিজি হচ্ছে আমরা কোনো রোগে সুগে ভোগার পর সেই রোগ শোকের প্রতি আমাদের যে অ্যান্টিবডি তৈরি হয় সেই অ্যান্টিবডিটা হচ্ছে আইজিজি। সো আমাদের বডিতে আইজিজি তৈরি হয় মায়েদের দেহে, মায়েরা প্রায় যত বছর বেঁচে থাকে তারা যত রোগ শোকের বিরুদ্ধে ভোগে তার সেই রোগ শোকগুলোর বিরুদ্ধে যে অ্যান্টিবডিগুলো আছে সেই অ্যান্টিবডিগুলো সব সন্তানকে দিয়ে দেয় আইজিজি এর মাধ্যমে। কিন্তু আইজিজিটা তত স্ট্রং হয় না নর্মালি, দেখা যায় যে মায়ের থেকে সন্তানে যে আসে যে সেটা ছোট অবস্থায় বাচ্চাকে কিউর করতে বা বাচ্চাকে বাঁচায় রাখতে সাহায্য করে, বাট বাচ্চার যত আস্তে আস্তে বড় হয় তত এটার প্রভাবটা কমতে থাকে। তো এটা খুব গুরুত্বপূর্ণ কথা যে মায়ের থেকে সন্তানে কোন ইমিউনোগ্লোবিন আসে সেটা কিন্তু আইজিজি ইমিউনোগ্লোবিন মা থেকে সন্তানে আসে, এটা কিন্তু একদম মাথায় ঢুকায় ফেলতে হবে। আইজিজি যে ইমিউনোগ্লোবিন আছে সেটা মা থেকে সন্তানে আসে। ভাইয়া মাইকুস আচ্ছা মিউকাস। আচ্ছা দেখো একটা জিনিস তোমরা ভুল করো, সেটা হচ্ছে মিউকোসা, এই দুইটা ওয়ার্ডের মধ্যে তোমাদের ভেজাল লাগে। একটা হচ্ছে মিউকোসা আর একটা হচ্ছে মিউকাস, এই দুইটা জিনিসের মধ্যে তোমরা ভেজাল লাগাও। মিউকোসা এই যে যার নামের মধ্যে ওসা আছে, মিউকোসা ওসা, এই যে ওসাটা হচ্ছে যে আমাদের অন্ত্রপ্রাচীর, আমাদের যে 4টা লেয়ার পড়ছি না আমরা কোষের, যে সেরোসা, মাস্কুলারিস এক্সটার্না, সাবমিউকোসা, মিউকোসা, এটা হচ্ছে পরিপাকনালীর সবচেয়ে ভেতরের প্রাচীরটা হচ্ছে মিউকোসা, এটা হচ্ছে ভেতরের প্রাচীর, ভেতরের প্রাচীরটাকে আমরা কি বলি, মিউকোসা বলি। আর মিউকাস কি, মিউকাস হচ্ছে গবলেট কোষের ক্ষরণ। আমরা পড়বো গবলেট কোষ নিয়ে, আমরা পড়বো সেই গবলেট কোষের ক্ষরণ হচ্ছে আমাদের মিউকাস, গবলেট কোষের ক্ষরণ কি, মিউকাস। মিউকাসটা হচ্ছে একটা আঠালো পদার্থ, আঠালো এবং একই সাথে পিচ্ছিল। ফুল ফর্ম নাই, ফুল ফর্মই হচ্ছে আইজিজি, মানে হচ্ছে এগুলোর ফুল ফর্ম নাই, এগুলোর ফুল ফর্মই হচ্ছে যেমন ফুল ফর্মই হচ্ছে আইজিজি, ফুল ফর্মই হচ্ছে আইজিএ। আইজি দ্বারা বোঝায় ইমিউনোগ্লোবিউলিন, এজি এগুলা জাস্ট আবিষ্কারের সময় আবিষ্কারক মেমোনিক হিসেবে মনে রাখছে, এগুলার তেমন কোনো ভ্যালু নাই। ওকে, সো একটু যারা লিখতেছিলা 30 সেকেন্ড সময় দেই, তারা লিখে ফেলো। গবলেট কোষ কি অ্যানিজারা, গবলেট কোষ পড়াবো, গবলেট কোষটা আমরা বৃহদান্তের মধ্যে পাবো, গবলেট কোষ পড়াবো তোমাদের। গবলেট কোষটা হচ্ছে একটা ওয়াইন গ্লাসের অ্যাপিয়ারেন্স টাইপের একটা কোষ, মানে মদ খাওয়ার যে গ্লাস আছে না, মদ খাওয়ার গ্লাসের মতো দেখতে অনেকটা, যে এরকম আমাদের ক্ষুদ্রান্তের শেষের দিকে আর পুরা বৃহদান্ত জুড়ে, ক্ষুদ্রান্তের লাস্টের দিকে এবং পুরা বৃহদান্ত জুড়ে এরকম গবলেট সেল থাকে। গবলেট সেলটা আমাদের একটা টাইপের ক্ষরণকারী কোষ, এই গবলেট কোষটা মিউকাস ক্ষরণ করে, এই মিউকাসগুলো আমাদের যে বৃহদান্ত আছে সেই বৃহদান্তটাকে পিচ্ছিল করে রাখে। মানে গবলেট কোষ দুই জায়গায় খুব ইম্পর্টেন্ট কথা। আচ্ছা, গবলেট কোষ দুই জায়গায় খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। আচ্ছা, যেহেতু জানতে চাইছো জানাই দিই। গবলেট কোষ, গবলেট কোষ হচ্ছে মিউকাস ক্ষরণকারী কোষ। গবলেট কোষ দুই জায়গায় খুব ইম্পর্টেন্ট রোল, মানে দুই জায়গায় গবলেট কোষ আমাদের খুব দরকার। একটা হচ্ছে অন্ত্র আর একটা হচ্ছে আমাদের শ্বাসনালী। অন্ত্রের যে গবলেট কোষ, সেই গবলেট কোষের ক্ষরণটা, মানে অন্ত্রের গবলেট কোষ থেকে তো মিউকাস ক্ষরণ হবে, এই মিউকাসটা হয় একটু পিচ্ছিল মিউকাস। যে গবলেট কোষ মিউকাস ক্ষরণ করে এটা থেকে পিচ্ছিল মিউকাস। পিচ্ছিল মিউকাসের কাজ কি? পিচ্ছিল মিউকাসের কাজ হচ্ছে আমাদের মলকে ঠিকমতো
দেহ থেকে বের করা। আমাদের এই যে পুরা ক্ষুদ্রান্ত বৃহদান্ত, মেইনলি বৃহদান্তটা এখানে মেইন রোল প্লে করে। বৃহদান্ত দিয়ে আমাদের মলটাকে বের হয়ে আসতে হবে। মল কিন্তু অনেক শক্ত, মানে সেমি সলিড ম্যাটেরিয়াল। আমাদের মলের ইংরেজি হচ্ছে ফিসেস বলি আমরা। তো ফিসেসটা হচ্ছে, মানে কেউ যদি মল উচ্চারণ করতে না চাও, উচ্চারণ করবে এটা ফিসেস। ফিসেস। তো আমাদের এই যে মল আছে, মলটার নাম হচ্ছে ফিসেস। ফিসেসটা কিন্তু একটা সেমি সলিড ম্যাটেরিয়াল, মোটামুটি ভালোই শক্ত। সো আমাদের এই পুরো রাস্তাটাকে পিচ্ছিল রাখতে হবে। পিচ্ছিল যদি না থাকে, মলটা নিচে নামার সময় কোনো কারণে যখন শক্ত হয়ে যাবে, তখন আমাদের পুরা অন্ত্র, আমাদের হচ্ছে সিকাম কোলন মলাশয়, মেনলি মলাশয়টা যেটা সেটা ছিঁড়ে যাবে পুরা। সো দ্যাটস এই জায়গাটা পুরো পিচ্ছিল রাখা লাগে। এই জন্য এই যে আমাদের অন্ত্র থেকে যে মিউকাস, গবলেট কোষ আছে, এটা পিচ্ছিল মিউকাস ক্ষরণ করে, যার ফলে আমাদের মলটা ঠিক মতো দেহ থেকে বের হইতে পারে। আর শ্বাসনালীতে যে মিউকাসটা, এটা একটু আঠালো টাইপের হয়। শ্বাসনালীর মিউকাসটা একটু কি টাইপের হয়? আঠালো টাইপের হয়। কি করে? ধুলাবালি। শ্বাসনালী মিউকাসের কাজ কি? ধুলাবালি ও জীবাণু আটকায়। ধুলাবালি ও জীবাণু আটকায়। এখন এই যে অন্ত্রম আছে না, অন্ত্র তো তাহলে আমাদের দুইটা। একটা হচ্ছে আমাদের অন্ত্র, আমাদের কয়টা? ক্ষুদ্রান্ত, আর একটা হচ্ছে আমাদের বৃহদান্ত। এই ক্ষুদ্রান্তে গবলেট কোষটা থাকে কম, বৃহদান্তে গবলেট কোষটা থাকে বেশি। ক্ষুদ্রান্তে গবলেট কোষ কেমন থাকে? কম। আর বৃহদান্তে গবলেট কোষ কেমন থাকে? বেশি থাকে। এই প্রশ্নটা 2019-20 সেশনে মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রশ্ন, যে কোথায় গবলেট কোষ বেশি থাকে। উত্তর ছিল বৃহদান্ত্র। আমাদের আজমল স্যারের বইয়ে এই ইনফরমেশন ঠিক মতো দেওয়া নেই। সো আমি পড়ানোর সময় স্টুডেন্টদের পড়াই দিছিলাম, ভাগ্যবালা আমার স্টুডেন্টগুলো পারছিল। সো হচ্ছে যে এই কোথায় আমাদের এই গবলেট কোষ বেশি থাকে, অন্ত্রে না বৃহদান্তে না ক্ষুদ্রান্তে? অবশ্যই বৃহদান্তে গবলেট কোষ আমাদের বেশি থাকে। সো এই দুই জায়গায় গবলেট কোষ থাকে। আরেক জায়গায়ও থাকে আমাদের চোখের মধ্যেও কিছু, মানে উপরের পাতায় নাকি কিছু পরিমাণ গবলেট কোষ থাকে। সো এই হচ্ছে কথা। তো এতটুকু লেখা হয়েছে কিনা বলো? এতটুকু লেখা হইলে আমি সামনের দিকে যাব। লালা নিয়ে আরো কথা আছে, যেমন আমির হামজা সিমান প্রশ্ন করছে যে লালাক্ষরণ কিসের উপর নির্ভর করে? ঘুমের সময় আর বেশিক্ষণ কথা না বললে লালাক্ষরণ কম হয়, আর খাবার দেখলে নিয়ন্ত্রণহীন ক্ষরণ হয়। এই খাবার দেখলে নিয়ন্ত্রণহীন ক্ষরণ হয়। ওকে, ভালো বলছো। লেখা হয়েছে না এতটুকু? আচ্ছা, আমরা মুছি এই জিনিসটা। আচ্ছা, আমরা কথা বলবো আর কি কি জিনিস নিয়ে সেটা একটু আমরা বলি। যে আমরা প্রথমে লালা গ্রন্থি নিয়ে কথা বলছি, যে কি কি লালা গ্রন্থি আছে। দ্বিতীয়ত আমরা হচ্ছে লালা রস নিয়ে কথা বলছি, যে লালা রসের মধ্যে কি কি উপাদান আছে। তৃতীয়ত আমরা ইমিউনোগ্লোবিউলিন নিয়ে, আইজি নিয়ে কথা বললাম। এখন আমরা কথা বলবো হচ্ছে লালা রসে কি কি এনজাইম থাকে সেগুলো নিয়ে, এবং তারপর আমরা কথা বলবো যে লালা ক্ষরণ নিয়ন্ত্রণ নিয়ে। নিয়ন্ত্রণ, আচ্ছা না, লালা দিয়ে যে পরিপাক, লালার মাধ্যমে পরিপাকের নিয়ে। আর আমরা তারপর কথা বলবো লালা ক্ষরণ নিয়ন্ত্রণ নিয়ে। সো আমরা এই প্রশ্নগুলা পড়ে ফেলছি অলরেডি। লালা রসে এনজাইম, ডিসজিউসিয়া আর জেরোস্টোমিয়ার মধ্যে ডিফারেন্স। ডিসজিউসিয়া মানে আল্টার্ড টেস্ট সেন্সেশন, মানে তোমার টেস্ট সেন্সেশনটা ঠিক থাকবে না।
আর জেরোস্টোমিয়া মানে হচ্ছে তোমার লালা গ্রন্থির লালা ক্ষরণটা কমে যাবে, যে নর্মালি লালা গ্রন্থিতে কোনো পাথর টাথর হইলে তখন আমার লালা গ্রন্থির ক্ষরণ কমে যায়, সেটাকে আমরা বলি কি, সেটাকে আমরা বলি ডিসজিউসিয়া। আমার বই টই ছিঁড়া টিরা অবস্থা খারাপ। আচ্ছা, লালার রসে কোন কোন এনজাইম আছে আমরা যদি বলি যে লালা রসের মধ্যে কি কি উপাদান থাকবে, লালা রসের মধ্যে প্রধান যে উপাদান থাকে এর মধ্যে কিছু উপাদানের মধ্যে একটা হচ্ছে মিওসিন নামে একটা পদার্থ ক্ষরণ হয়। মিওসিনটা মেইনলি আমাদের পিচ্ছিল কারক হিসেবে কাজ করে। তারপর লালার মধ্যে থাকে স্যালাইভারি অ্যামাইলেস। ওকে, স্যালাইভারি অ্যামাইলেস বলার আগে আমি কিছু কথা বলে নিই। আমাদের তো 3 টাইপের খাবার আছে, তাই না? আমরা 3 টাইপের খাবার খাই। এক টাইপের খাবার হচ্ছে আমাদের শর্করা জাতীয় খাবার, এক টাইপের খাবার হচ্ছে আমাদের লিপিড জাতীয় খাবার, এক টাইপের খাবার হচ্ছে আমাদের আমিষ জাতীয় খাবার। সো শর্করার মধ্যে তোমরা জানো যে আমাদের শর্করা জাতীয় খাবারের মধ্যে আমরা যদি স্টার্চ, আমরা নর্মালি মানুষ তো শাকসবজি জাতীয় বা ফলমূল জাতীয় খাবার বেশি খায়, মানে প্রোটিন জাতীয় খাবার আমরা কতটুকুই খাই। ভাত আমরা যতটুকু খাই ততটুকু কি আমরা মাংস খাই না। ভাত যতটুকু খাই ততটুকু মাছ খাই না। বা মাংসের মধ্যে ধরো গ্লাইকোজেন যেটা আছে, লিভার কি তুমি সারাদিন খাও না। সো আমরা শর্করা জাতীয় খাবারের মধ্যে স্টার্চটা বেশি খাই। স্টার্চের গঠন যদি তুমি দেখো, তোমরা যদি কেউ 3rd অধ্যায় না পড়ে থাকো, যেটা হচ্ছে আমাদের কোষ রসায়ন, 3rd অধ্যায়ের মধ্যে স্টার্চের গঠনের মধ্যে বলা আছে যে স্টার্চ হচ্ছে তোমার 2টা জিনিস নিয়ে গঠিত। একটাকে আমরা বলি হচ্ছে অ্যামাইলেস আর অ্যামাইলোজ, আর একটাকে বলি আমরা অ্যামাইলোপেকটিন। আমরা কি বলি একটাকে অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিন, ঠিক আছে? এই 2টা জিনিস নিয়ে আমাদের স্টার্চ গঠিত, মানে স্টার্চের যে বিশাল বড় চেইন তার মধ্যে অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিন আছে। তো এই যে অ্যামাইলোজটা যে আছে, সেই অ্যামাইলোজটাকে ভাঙার জন্য যে এনজাইম লাগবে সেটা হচ্ছে অ্যামাইলেস। অ্যামাইলোজ যে আছে সেই অ্যামাইলোজকে ভাঙার জন্য যে এনজাইমটা লাগবে তার নাম অ্যামাইলেস। তো এই যে শর্করা জাতীয় যে খাবার যে আমি ভাঙবো, শর্করা জাতীয় খাবারের মধ্যে তাহলে মেইন উপাদানটা কি? তাইলে অ্যামাইলোজ। শর্করা জাতীয় খাবারের মেইন উপাদান অ্যামাইলোজ। অ্যামাইলোপেকটিন আর অ্যামাইলোজের মধ্যে যদিও আমাদের বইয়ের রেশিও অনুযায়ী অ্যামাইলোজ 22 ভাগ আর অ্যামাইলোপেকটিন 78 ভাগ বলা আছে, আমাদের বইয়ে 3rd অধ্যায়ে 3য় অধ্যায় কোষ রসায়নে অ্যামাইলোজ বলা 22% আর অ্যামাইলোপেকটিন বলা 78%। কিন্তু আমরা নর্মালি দেখতে পাই কি আবার 3য় অধ্যায় লাস্টে এসে বলা যে অ্যামাইলোজ সবচেয়ে বেশি থাকে। তার মানে আলটিমেটলি সহজ ভাষায় আমি তোমাদের বলি যে অ্যামাইলোজটা মেইন, এই অ্যামাইলোজটা ভাঙতে হবে। সো অ্যামাইলোজটা ভাঙবো, যেহেতু অ্যামাইলোজটা ভাঙার জন্য যে এনজাইমটা লাগবে তার নাম তাহলে কি হবে? ভাঙা মানে কি বলছি তোমাদের? লাইসিস। ভাঙা মানে লাইসিস। আর যে ভাঙে তাকে কি বলি? লাইটিক। আমরা যেমন লাইটিক চক্র পড়ছি না, লাইটিক চক্র মানে ভাঙার চক্র। সো ভাঙা মানে লাইসিস, কিন্তু যে ভাঙে তাকে বলি আমরা লাইটিক। সো এই শর্করা মানে অ্যামাইলোজ, অ্যামাইলোজে ভাঙতে যে এনজাইমটা লাগবে তাকে আমরা কি নাম দিব? অ্যামাইলোলাইটিক এনজাইম। তার মানে শর্করাকে ভাঙতে, শর্করা ভাঙে, কে ভাঙে? অ্যামাইলোলাইটিক এনজাইম। লিপিড যদি তুমি বলো আমাকে, লিপিডের মেইন উপাদান বা লিপিডকে আমরা লাইপেজও বলি। লিপিডকে আমরা আরেকটা নামে কি ডাকি? লাইপেজ নামেও ডাকি। তো লিপিড ভাঙতে যে এনজাইম বা লিপিডের নামের মধ্যে লিপিড আছে বা আমরা লাইপেজ বলি, লিপিড ভাঙতে যে এনজাইমটা লাগবে তাকে আমরা বলবো লাইপোলাইটিক এনজাইম। তাহলে লিপিড ভাঙতে যে এনজাইমটা লাগবে তার নাম কি দিব? লাইপোলাইটিক এনজাইম, ঠিক আছে? আমিষ ভাঙতে যে এনজাইমটা লাগবে, আমিষ ভাঙার জন্য যে এনজাইমটা লাগবে, আমিষ মানে কি? আমিষ মানে গঠিত হয়েছে অ্যামাইনো অ্যাসিড দিয়ে। অ্যামাইনো অ্যাসিড দিয়ে আমিষ গঠিত। অ্যামাইনো অ্যাসিডগুলো একে অপরের সাথে যে বন্ধন গঠিত হয় সেই বন্ধনকে আমরা বলি পেপটাইড বন্ধন। সো আমিষ আসলে একটা পলিপেপটাইড। আমিষ মানে কি? একটা পলিপেপটাইড। অনেকগুলা পেপটাইড বন্ধনই একসাথে যুক্ত আমিষ গঠিত হয়েছে। তাহলে আমিষের ভাঙার জন্য যে এনজাইমটা লাগবে তার মানে পলিপেপটাইড ভাঙবে।
তো এই জন্য এটার নাম হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম। আমরা আমিষ ভাঙার জন্য যে এনজাইমগুলো লাগে তাকে আমরা কি এনজাইম বলি? প্রোটিওলাইটিক এনজাইম। তো এই এনজাইমগুলো আমরা দেখতে পাই, মানে এগুলার নাম শর্করা ভাঙে অ্যামাইলোলাইটিক এনজাইম, লিপিড ভাঙে লাইপোলাইটিক এনজাইম, আমিষ ভাঙে প্রোটিওলাইটিক এনজাইম। সো এই জন্য দেখবা শর্করা বিশ্লেষী যে এনজাইমগুলো আছে তাদের নামের মধ্যে অ্যামাইলেস কথাটা একটু কমন থাকে। শর্করা ভাঙার যে এনজাইমগুলো তার নামের ক্ষেত্রে অ্যামাইলেস কথাটা কমন থাকে। তো আমাদের এখানে শর্করা ভাঙার জন্য যে এনজাইমটা পাওয়া যায় সেই এনজাইমটাকে বলি আমরা, বইগুলো এভাবে কেন ছিঁড়ে আছে, ওয়েট এ মিনিট। তো আমরা একে বলি স্যালাইভারি অ্যামাইলেজ, মানে শর্করা ভাঙার জন্য যে এনজাইমগুলো লাগবে তাদেরকে বলি আমরা অ্যামাইলেজ। এবং কোন জায়গায় কাজ করতেছে? মুখে কাজ করতেছে। সো লাইফ কি আটকে আছে? কি চলতেছে? এই তোমরা কি আমাদের সাথে যুক্ত আছো? একটু কমেন্টে জানাও তো। আচ্ছা, কেউ কমেন্ট করতেছে না তো? কেউ কমেন্ট করতেছে না দেখে আমার মনে হইতেছে মনে হয় লাইভ আটকে আছে, আমার এখানে স্ক্রিনটা আটকে আছে। আচ্ছা, সো এই যে হচ্ছে আমাদের আমিষ মানে হচ্ছে শর্করা ভাঙতে যে এনজাইমগুলো লাগবে তার নামের মধ্যে অ্যামাইলোলাইটিক এনজাইম বা অ্যামাইলেস কথাটা আমরা কমন পাবো। সো যেহেতু হচ্ছে এখানে আমাদের স্যালাইভারি অ্যামাইলেস, স্যালাইভারি অ্যামাইলেস মানে কি? স্যালাইভারি অ্যামাইলেস মানে হচ্ছে এখানে আমাদের লালা গ্রন্থি থেকে যে এনজাইমটা ক্ষরণ হচ্ছে তাকে আমি বলছি স্যালাইভারি অ্যামাইলেজ। এবং স্যালাইভারি অ্যামাইলেজ দিয়ে এটা স্পেশাল ইন্ডিকেট করতেছে যে আমাদের লালা গ্রন্থি থেকে যে এনজাইমগুলো বের হয় তারা কোন ধরনের খাবার বিশ্লেষণ করতে পারে? তার শর্করা জাতীয় খাবার বিশ্লেষণ করতে পারে। তো শর্করা জাতীয় খাবার বিশ্লেষণ করতে পারে। তো স্যালাইভারি অ্যামাইলেজ আমাদের দুইটা আছে, একটার নাম হচ্ছে টায়ালিন আর একটার নাম হচ্ছে মল্টেজ। টায়ালিন আর মল্টেজ। এই স্যালাইভারি অ্যামাইলেজটা একটু নিষ্ক্রিয় অবস্থায় বের হয়। স্যালাইভারি অ্যামাইলেজটা কি অবস্থায় বের হয়? নিষ্ক্রিয় অবস্থায় বের হয়। এই স্যালাইভারি অ্যামাইলেজকে সক্রিয় করে ক্লোরাইড সক্রিয় করে। তো স্যালাইভারি অ্যামাইলেজকে সক্রিয় করে কে? ক্লোরাইড আয়ন স্যালাইভারি অ্যামাইলেজকে সক্রিয় করে। তো আমাদের লালা গ্রন্থি থেকে ক্ষরণ হয় টায়ালিন আর মল্টেজ, এই দুইটা হচ্ছে যে আমাদের লালা গ্রন্থি থেকে ক্ষরণ হয়। এই লালা গ্রন্থি টায়ালিন আর মল্টেজ আমাদের কি করে? ধরো আমি যে খাবারটা খাবো সেই খাবারটা একটা জটিল শর্করা, ধরো তুমি ভাত খাচ্ছ, ভাত মানে জটিল শর্করা, আই মিন স্টার্চ। একে টায়ালিন প্রথমে ভাঙবে। দেখো আমরা কিছু পরিণতি জানি, যেমন কিছু পরিণতি ধরো হচ্ছে শর্করা জাতীয় খাবারের পরিণতি অলওয়েজ কি হবে? গ্লুকোজ। শর্করা জাতীয় খাবারের পরিণতি অলওয়েজ গ্লুকোজ। আমিষ জাতীয় খাবারের পরিণতি অলওয়েজ কি? অ্যামাইনো অ্যাসিড। চর্বি জাতীয় খাবারের অলওয়েজ পরিণতি কি? ফ্যাটি অ্যাসিড এন্ড গ্লিসারল। হ্যাঁ, তো আমরা জানি যে শর্করা জাতীয় খাবার আলটিমেটলি কিসে পরিণত হবে? গ্লুকোজে পরিণত হবে। তো শর্করা জাতীয় খাবারের মধ্যে আমি তোমাকে স্টার্চের নাম বলতেছি, ঠিক আছে? ধরো স্টার্চ, আমি তোমাকে স্টার্চের কথা বলছি। তোমরা যদি সে ইন্ডিয়ার ট্রু স্টুডেন্ট হয়ে থাকো, সত্যিকারের স্টুডেন্ট হয়ে থাকো, তার মানে তুমি 100% তুমি স্টার্চের সংকেত শিক্ষা আসছো বা স্টার্চ এঁকে আসছো তৃতীয় অধ্যায় থেকে। স্টার্চ আঁকা অনেক সোজা, আমার ইউটিউবে নিয়ে ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারো। সো স্টার্চ তুমি শিখে আসছো, এটা 100% সঠিক। তুমি যদি স্টার্চ শিখেই আসো তাইলে সেই জায়গায় আমার বলতে হয় যে তুমি যদি স্টার্চ শিখো তাহলে দেখছো গঠনটা কত বড়, এবং আমরা স্টার্চকে বলি পলিস্যাকারাইড। স্টার্চ ইজ এ কি?
স্টার্চ কি আমাদের পলিস্যাকারাইড, আমি আগেই বলছি স্টার্চ পলিস্যাকারাইড। স্টার্চ যদি পলিস্যাকারাইড হয়, স্টার্চ যদি কি হয় পলিস্যাকারাইড হয়, তার মানে স্টার্চ ভেঙে তোমার গ্লুকোজ তৈরি হতে হবে। গ্লুকোজ ইজ এ মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড মানে গ্লুকোজটা একটা সিঙ্গেল গঠন, আর স্টার্চ হচ্ছে অনেকগুলো গ্লুকোজ মিলে গঠিত হয়। সো কখনোই একটা পলিস্যাকারাইড একদমে মনোস্যাকারাইড হবে না। কেন হবে না? ধরো একজন বড়লোক মানুষ যার কয়েক হাজার হাজার কোটি টাকা, সেই হাজার হাজার কোটি টাকার মানুষ কি কখনোই এক ধাক্কায় ফকির হয়ে যাবে? হবে না। হাজার হাজার কোটি টাকা থেকে হয়তো তার লাখ লাখ টাকা হবে, লাখ লাখ টাকা হইতে তার হাজার হাজার টাকা হবে, হাজার হাজার টাকা হইতে তার একদম গরিব হয়ে যাবে। তাও তারা গরিব হয় না, যদিও ব্যাংক তাদের দেউলিয়া ঘোষণা করে। সো এই একটা পলিস্যাকারাইড কখনোই মনোস্যাকারাইড সরাসরি হতে পারবে না। দ্যাটস ওয়াই এই জটিল শর্করাকে টায়ালিন ভাইয়া প্রথমে আমাদের পরিণত করে হচ্ছে মল্টোজে। প্রথমে পরিণত করে কে? মল্টোজে। তো জটিল শর্করা বা স্টার্চটা আমার একটা পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড। আর এই যে মল্টোজটা একটা ডাইস্যাকারাইড। এই মল্টোজ থেকে মল্টেজ নামক যে এনজাইম আছে, সেই মল্টেজ নামক এনজাইমটা আমাদের কি করে? একে গ্লুকোজে কনভার্ট করে, যেটাকে একটা আমরা বলে নিছি সে হচ্ছে মনোস্যাকারাইড। তার মানে খেয়াল করে দেখো, আমাদের কিন্তু প্রথমে পলিস্যাকারাইড টু ডাইস্যাকারাইড, ডাইস্যাকারাইড টু মনোস্যাকারাইড। সো ডাইরেক্ট কিন্তু গ্লুকোজ কখনোই তুমি জটিল শর্করা বা স্টার্চ থেকে পাবা না। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, আমাদের এই যে মুখের ভেতর যে আমরা খাবারটা পরিপাক হয় বা স্টার্চটা পরিপাক হবে, বা এই যে লালারস যে ক্রিয়া করে, এই লালারস ক্রিয়া করতে পারে কিন্তু শুধুমাত্র সেদ্ধ খাবারের উপর। এই যে লালারসের যে ক্রিয়া বা টায়ালিন এবং মল্টেজ, এরা কিন্তু শুধুমাত্র ক্রিয়া করতে পারে সেদ্ধ খাবারের উপর। সেদ্ধ মানে হচ্ছে যে রান্না করা খাবারের উপর। রান্না করা ছাড়া খাবারের উপর আমাদের এই টায়ালিন কাজ করে না। কেন কাজ করে না এটা তোমাদের প্রশ্ন। তোমাদের তাহলে একটা ফার্স্টে প্রশ্ন দিছি হচ্ছে যে আমাদের আচ্ছা, কারো কাছে রাইটে ব্লার মনে হচ্ছে, কারো কাছে লেফটে ব্লার মনে হচ্ছে। সো আমাদের জীবনটাই ব্লার, আমরা কিন্তু আমাদের জীবনটাকে পরিষ্কারভাবে দেখতে পারি না। সো কারো যদি ব্লার মনে হয়, সো তোমরা কষ্ট করে আমার ভয়েসটা শোনো, আশা করি তোমাদের ব্লারের সমস্যা কেটে যাবে। ওকে, সো যেটা বলতেছিলাম যে আমাদের এই লালারসে কেন জাস্ট হচ্ছে সিদ্ধ করা বা রান্না করা খাবার, রান্না করা খাবারের উপর ক্রিয়া করতে হবে। বলতে এই যে লালারসটা আছে, লালারসের যে টায়ালিন মল্টেজ, এই টায়ালিন মল্টেজ হচ্ছে শুধুমাত্র রান্না করা খাবারের উপর ক্রিয়া করে। ঠিক আছে, তো এটা তোমাদের প্রশ্ন। এখন আমাকে একজন, তাহলে আমরা লালারসে এনজাইম পড়ছি, লালারসের মাধ্যমে পরিপাক পড়ছি। এখন আমাকে একজন প্রশ্ন করছে সংশ্লেষণ আর বিশ্লেষণ ভয়াবহ পার্থক্য। সংশ্লেষণ মানে তৈরি করা, আর বিশ্লেষণ মানে ভাঙা, ভেঙে বিশ্লেষণ করে পড়া। আচ্ছা, আরেকটা জিনিস যেটা, আমরা তো মুখে খাবার বেশিক্ষণ রাখি না। আমরা কি মুখে খাবার বেশিক্ষণ রাখি? আমরা মুখে কিন্তু খাবার বেশিক্ষণ রাখি না। আমরা তো ধরো হচ্ছে যখন ক্ষুধা লাগে, তার মানে খাইতে গেছি, ক্ষুধা লাগছে অনেকক্ষণ পর, মানে কতক্ষণে পেটের ভিতর ঢুকাবো। সো এই যে আমরা মুখে খাবার বেশিক্ষণ রাখি না, সো আমাদের লালারসটা কিন্তু খাবারটাকে সেভাবে পরিপাক করতে পারে না। সো দ্যাটস ওয়াই আমাদের কী করা লাগে, দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের খাবারটা লালা মিশ্রিত হয়ে পাকস্থলিতে যায়, পাকস্থলিতে গিয়ে তারপর পরিপাক হয়। সো ইন এ সেন্স তোমার মনে হতে পারে যে আমাদের তাইলে শর্করা জাতীয় খাবার পরিপাক কোথায় শুরু হয়? শর্করা জাতীয় খাবার পরিপাক আমাদের কোথায় শুরু হয়? সকল বই, ইংলিশ বই, বাংলা বই, যত বই বলো, সকল বইয়ে বলা আছে শর্করা জাতীয় খাবার পরিপাক হবে আমাদের কোথায়? শর্করা জাতীয় খাবার পরিপাক হবে আমাদের মুখমণ্ডলে, মুখগহ্বরে। কিন্তু তোমার কাছে ইনসেন্স মনে হবে যে আমার শর্করা জাতীয় খাবারের তো লালারস দ্বারা পরিপাক হয়, মানে স্যালাইভারি অ্যামাইলেজ দ্বারা পরিপাক হয়। স্যালাইভারি অ্যামাইলেজ দ্বারা পরিপাক হলে তো সেটা মুখে তো বেশিক্ষণ থাকে না, অন্য নালীতে থাকার প্রশ্ন নেই, কারণ এটা নিচে নেমে যাচ্ছে, গ্র্যাভিটি ফোর্সের কারণে নিচে নেমে যায়, স্টমাকে গিয়ে আলটিমেটলি লালারসটা ঠিকভাবে কাজ করতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই যে
যে আমরা যদি খাবার রাখতাম বেশিক্ষণ এই জায়গায় মুখগহ্বরে, তাহলে আমাদের মুখগহ্বরের খাবারটা পরিপাক হতো। এই জন্য শর্করা জাতীয় খাবার কোথায় পরিপাক হয় বললে মুখগহ্বর দেওয়াই বেটার আমাদের কাছে, ঠিক আছে। কারো যদি ঘুম পায় তাহলে সে এক কাজ করো, সে হচ্ছে মানে দাঁড়ায় হচ্ছে 10টা জাম্পিং জ্যাক দাও, 10টা জাম্পিং জ্যাক দিয়ে হচ্ছে 2টা দৌড় দাও, 2টা দৌড় দিয়ে তারপর হচ্ছে কান ধরে একবার ওঠো বসো, তারপর হচ্ছে জানলা খুলে একটা জোরে চিৎকার দাও, ঘুম চলে যাবে। আচ্ছা, এবার হচ্ছে লালাক্ষরণ নিয়ন্ত্রণ। আমাদের দেহে তো সেলুলোজ এনজাইম নেই, সেলুলোজ শুধু আমাদের না কারোই নেই, গরু ছাগলের সেলুলোজ নেই, সেলুলেজ। সো এই জন্য আমরা ঘাস লতা পাতা খাইতে পারি না, কিন্তু আমাদের পেটের ভেতর অনেকগুলো ব্যাকটেরিয়া বসে আছে যারা আমাদের এই ঘাস লতা পাতা খেতে সাহায্য করে। ওকে, এই প্রশ্নের উত্তরও তোমাদের দেওয়া হবে। মল্টেজ তো একটা এনজাইম, মল্টেজ কেমন ডাইস্যাকারাইড হয়, মল্টোজ একটা ডাইস্যাকারাইড বলতে পারো, মল্টেজ ইজ এনজাইম। আচ্ছা, এবার আসো যে আমাদের ওই যে লালাক্ষরণ, আচ্ছা লালাক্ষরণ ধরো এখন বাজে রাত 10টা 29, তোমাদের যদি এখন বলি বিশেষ করে মেয়েরা যারা আছো যে কাঁচা আমের আচার, কাঁচা আমের মধ্যে একটু লবণ দিয়ে একটু হচ্ছে তোমার তেঁতুল দিয়ে, কাঁচা আম একটু ঝাল দিয়ে শুকনা মরিচ বা গুঁড়া মরিচ দিয়ে কাঁচা আমটা ডলে তারপর কাঁচা আম খাবা, কাঁচা আম সাথে কাঁচা আমের রস, কাঁচা আমের ভর্তা। বা ছেলেরা যারা কাচ্চি বিরিয়ানি পছন্দ করো, যে কাচ্চি বিরিয়ানি তোমার উঠানো হচ্ছে, কাচ্চির গ্রান ভাসতেছে, বাসমতি চালের কাচ্চি, একটা কচি খাসি দিয়ে বাসমতি চালের কাচ্চি বানানো হয়েছে, আলু দেখা যাচ্ছে, কাচ্চির গন্ধ উঠতেছে। তো এই যে খাবারগুলা, এই খাবারগুলোর কথা চিন্তা করলেই কিন্তু আমাদের মুখে লালা চলে আসে। তো কোনো খাবারের কথা চিন্তা করলেই যে আমাদের লালা চলে আসে, এইটাকে বলা হয় কি যে একটা প্রতিক্রিয়া। এবং কোন খাবারগুলোর কথা চিন্তা করলে আসবে, যে খাবারগুলো তুমি আগে খাইছো এবং তোমার কাছে ভালো লাগছে। এখন যদি তোমাকে কেউ করলার জুসের কথা বলে, যে করলার জুস কথা শুনলে কি তোমার লালাক্ষরণ হবে? হবে না। হ্যাঁ, তো করলার জুসের কথা বললে তো তোমার লালাক্ষরণ হবে না। তো করলার জুসের কথা বললে যেহেতু তোমার লালাক্ষরণ হচ্ছে না, তার মানে ওই খাবারটা খেয়ে তোমার ব্যাড এক্সপিরিয়েন্স ছিল। তো যে খাবারটা খেয়ে তোমার খুব ভালো কোনো অভিজ্ঞতা ছিল এবং তুমি পছন্দ করো, সেই খাবারের কথা মনে করলেই তোমার লালাক্ষরণ হবে। ধরো যেটা হচ্ছে আমের আচার বা ফুচকা, অনেক দিন ধরে তো ফুচকা খাইতে পারতেছো না, মেয়েরা যারা বাসায় কলেজে গেলে ফুচকা বেলপুরি খাইতা, ঝাল বেলপুরি এখন খাইতে পারতেছো না। ছেলেরা যারা হচ্ছে বাইরে খাইতা কাচ্চি বিরিয়ানি, ওগুলো কিছু খাইতে পারতেছো না। তো এই যে কোনো খাবারের কথা চিন্তা করে লালাক্ষরণ, যেটা তুমি আগে খেয়েছো এবং তোমার কাছে ভালো লাগছে, তার মানে কি একটা শর্ত আছে, আগে খাইতে হবে এবং ভালো লাগতে হবে, তার মানে কি কন্ডিশন আছে। তো এই যে কোনো খাবারের কথা চিন্তা করলে যে লালাক্ষরণ, এটাকে আমরা বলি কন্ডিশনাল রিফ্লেক্স। কি বলি আমরা? কন্ডিশনাল রিফ্লেক্স, বা বাংলায় বললে সাপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া, ঠিক আছে। আর তোমার মুখে যদি কেউ কাচ্চি বিরিয়ানি দিয়ে দেয়, বা তোমার মুখে কেউ যদি একটা টক সমৃদ্ধ ঝাল ঘূর্ণিসহ একটা ফুচকা ঢুকায় দেয়, বা তোমার মুখে যদি কেউ আম এর আচার রস সহ ঢুকায় দেয়, তখন তুমি কোনোভাবেই নিজের লালাক্ষরণ আটকাইতে পারবে। ধরো তুমি আজকে ভাত খাওয়ার সময় নিয়ত করছো যে না আমি লালাক্ষরণ হইতে দিব না, ভাতটা মুখে ঢুকাই দিলা, লালাক্ষরণ হইতে দিবা না বলছো, কখন আটকাইতে পারবা না। সো দ্যাট মিনস কি আমাদের এই যে আমাদের আনকন্ডিশনাল, যে কোনো শর্ত ছাড়া এই আনকন্ডিশনাল যে রিফ্লেক্সটা, এটা হচ্ছে যে আমাদের আরেকটা রিফ্লেক্স আনকন্ডিশনাল, বা এটাকে আমি বাংলায় কি বলতে পারি? অনপেক্ষ।
অনুপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া। ঠিক আছে, আরেকটা জিনিস যেটা জিজ্ঞাসা করছে যে ভয়ে, রাগে, তারপর হচ্ছে তোমার শোকে আমাদের লালাক্ষরণ কমে যায় কেন? আমাদের লালাক্ষরণ নিয়ন্ত্রণ করে আরেক দুইটা জিনিস। আমাদের নার্ভাস সিস্টেমের মধ্যে দুইটা কথা আছে, এটা নিয়ে আমার একটা বিস্তারিত গল্প আছে নাফিমের, দেখতে পারো, যেটাকে আমরা বলি সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক। আমরা যখন ভয় পাই বা রেগে যাই তখন আমাদের এই সিম্প্যাথেটিকটা কাজ করে, মানে বিপদে পড়লে আমাদের এই সিম্প্যাথেটিক কাজ করে, আর প্যারাসিম্প্যাথেটিকটা আমাদের স্বাভাবিক অবস্থায় কাজ করে। ঠিক আছে, তো বিপদে পড়লে আমাদের কে কাজ করে? সিম্প্যাথেটিক। আর স্বাভাবিক অবস্থায় কে কাজ করে? প্যারাসিম্প্যাথেটিক কাজ করে। তো এই বিপদে যখন আমরা পড়ি, মানে রাগ, ক্ষোভ, ঘৃণা, শোক, এই বিপদে আমাদের এই সিম্প্যাথেটিকটা ক্ষরণ হয় এবং সিম্প্যাথেটিক লালাক্ষরণ কমায়। সিম্প্যাথেটিকটা আমাদের লালাক্ষরণ কমায়, প্যারাসিম্প্যাথেটিক আমার লালাক্ষরণ বাড়ায় বা স্বাভাবিক রাখে। মানে প্যারাসিম্প্যাথেটিক বাড়ায় কমায় না, ও স্বাভাবিক কাজ করবে সব। সো ভয় পাইলে যে গলা শুকায় যায় সেটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের জন্য। ঠিক আছে, আচ্ছা, সো লালা নিয়ে আমাদের কথাবার্তা শেষ। লালা নিয়ে অনেক কথাবার্তা বলা হয়েছে। আল্লাহ, এই নুসরাত আরা মাহমুদটাকে সে আচারের কথা শুনে আচার আনতে গেছে, এই জন্য সে হচ্ছে যে আনকন্ডিশনাল রিফ্লেক্সের কথা শোনে নেই। মানে ভয়াবহ মানুষ তো তুমি। আচ্ছা, আনকন্ডিশনাল রিফ্লেক্সটা হচ্ছে যে ধরো এই যে তুমি আচার আনছো, আচার আনার পর তুমি আচারটাকে যদি এখন মুখে দিচ্ছ, যে ধরো আচারের চামচ নিয়ে আচারটাকে তুমি মুখে দিলা, মুখে দেওয়ার পর আচারটা যখন তোমার মুখে থাকবে তখন তুমি কোনোভাবে হচ্ছে যে লালাক্ষরণ অফ করতে পারবা, কোনোভাবেই পারবা না তুমি। সো এই যে আমরা মুখে কোনো খাবার দিলে এখানে কিন্তু শর্ত লাগবে না, মানে বিনা শর্তে সে হচ্ছে যে কাজ করবে। ঠিক আছে, বিনা শর্তে লালাক্ষরণ হবে। সো এটাকে বলে আমি আনকন্ডিশনাল রিফ্লেক্স। আচ্ছা, অগ্নাশয় বা প্যানক্রিয়াস। আমরা অগ্নাশয় বা প্যানক্রিয়াস থেকে প্রথমেই পড়বো অগ্নাশয় বা প্যানক্রিয়াসের অ্যানাটমি, মানে স্বাভাবিক গঠন। এর হচ্ছে ফার্স্টে পড়বো অন্তঃক্ষরা কাজ, এর যে অন্তঃক্ষরা কি কি কাজ করে। আরেকটা জিনিস পড়বো এর বহির্ক্ষরা কাজ, যে এই বহির্ক্ষরা কি কি কাজ করে। ঠিক আছে, সো অগ্নাশয় বা প্যানক্রিয়াস। অগ্নাশয় বা প্যানক্রিয়াসটা আমাদের হচ্ছে প্রথম কথা, ও পুরাপুরি একটা ফ্লেশি অর্গান। ফ্লেশি অর্গান মানে কি? পাতার মতো দেখতে। ঠিক আছে, একটা ফ্লেশি অর্গান বা পাতার মতো দেখতে। এবং হচ্ছে ফ্লেশি অর্গান মানে পাতার মতো দেখতে না, ফ্লেশি মানে মাংসল, আর হচ্ছে এটা দেখতে লিফ লাইক, পাতার মতো দেখতে। ঠিক আছে, এই অগ্নাশয় বা প্যানক্রিয়াসের এই ধরো এটা ডিউডেনাম, এই ডিউডেনাম থেকে এরকম করে অগ্নাশয়টা থাকে। এটা ধরো কি, এটা তো ডিউডেনামই। দীপ সরকার সংশ্লেষণ আর বিশ্লেষণ জিজ্ঞেস করছে। আচ্ছা,
দীপ সরি তোমার কমেন্ট না পড়ার জন্য। সংশ্লেষণ মানে তৈরি, আর বিশ্লেষণ মানে ভেঙে ভেঙে পড়া বা বিস্তারিত পড়া। তো এটা হচ্ছে আমাদের অগ্ন্যাশয়। অগ্ন্যাশয়ের মধ্যে হচ্ছে যে এই হচ্ছে আমাদের অগ্ন্যাশয়। আচ্ছা, এই অগ্ন্যাশয়ের এই অংশটাকে বলি আমরা মাথা। অগ্ন্যাশয়ের মাথা যুক্ত থাকে তাহলে কার সাথে? ডিউডেনামের সাথে। এই অংশটাকে আমরা বলি অগ্ন্যাশয়ের লেজ। অগ্ন্যাশয়ের লেজ যুক্ত থাকে কার সাথে? এই স্প্লিন বা প্লিহার সাথে। অনেকেই আমাকে স্প্লিন বা প্লিহা সম্পর্কে বিস্তারিত বলতে বলছো। এটা আসলে আমাদের লিম্ফো রেটিকুলার সিস্টেম বা আমাদের লিম্ফয়েড সিস্টেমের অংশ। আমরা আশা করা যাক আমাদের রক্ত শুরু করলে একদিন আমরা রক্ত নিয়ে পড়বো, নেক্সট দিন আমরা লসিকা নিয়ে পড়বো, তখন লসিকা যখন পড়াবো তখন তোমাদের স্প্লিনটা পড়ায় দিব। আর মাঝখানের যে অংশটা থাকে মাথার লেজের মাঝখানে যেটা, সেটা হচ্ছে আমাদের দেহ। ঠিক আছে, তো এই যে আমাদের বডির মধ্যে এরকম একটা নালী থাকে, যে নালীটা এরকম দেখতে, এরকম একটা নালী থাকে। এই নালীটা করে কি, এই যে নীল কালার যে অংশটা আছে এই নালীটা করে কি, অগ্ন্যাশয়ের ভেতর যে রসগুলা তৈরি হয় বা অগ্ন্যাশয়ের ভেতর যে এনজাইমগুলো তৈরি হয় সেই এনজাইমগুলোকে সে নিয়ে যায়। আমরা তো অগ্ন্যাশয় একদম ফার্স্ট ক্লাসেই বলছি যে অগ্ন্যাশয় আমাদের একটা কোন ধরনের গ্রন্থি? অগ্ন্যাশয়টা আমাদের একটা মিশ্র গ্রন্থি, মিক্সড গ্ল্যান্ড। কারণ অগ্ন্যাশয়ের মধ্যে বহির্ক্ষরা অংশ আছে, অন্তঃক্ষরা অংশও রয়েছে। বহির্ক্ষরা মানে কি ক্ষরণ হইতে হবে? এনজাইম। অন্তঃক্ষরা মানে কি ক্ষরণ হইতে হবে? হরমোন ক্ষরণ হইতে হবে। সো এই যে আমাদের যে নালীটা, এই নালীটা যে এনজাইমগুলো আছে সেই এনজাইমগুলোকে সংগ্রহ করে। এনজাইমগুলোকে কি করে? সংগ্রহ করে। এবং এই নালীটা প্রধান বা বড় হয়। সো এনজাইমগুলো সংগ্রহ করে 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 একটা নালীর মাধ্যমে এক জায়গায় নিয়ে পাঠাইতে হবে না? সো ও সবচেয়ে বড় হয়। এই জন্য আমরা তোমাদের লাস্ট ক্লাসও শিখাইছি, একে আমরা বলি মেইন বা মেজর। অগ্ন্যাশয় ইংরেজি কি? প্যানক্রিয়াস। এই জন্য আমরা কি বলি? আচ্ছা নিচেই লিখি, একে আমরা কি বলি? মেইন বা মেজর প্যানক্রিয়াটিক ডাক্ট, বা আরেকটা নাম যেটা আছে আমরা ইউজ করি উইসাং নালী। আর এই যে মেজর প্যানক্রিয়াটিক ডাক্টটা যে প্যাটার্নে থাকে বা এটা দেখতে যেমন, এটাকে আমরা বলি মাছের কাটার মতো। মাছের কাটার মতো বলি এটাকে। খুব সম্ভবত এই প্যাটার্নটাকে বলা হয় হেরিং বোন প্যাটার্ন। যে হেরিং নামে একটা মাছ আছে, ওই মাছের কাটার মতো দেখা যায় এই যে এটার যে প্যাটার্নটা, এটা মেজর প্যানক্রিয়াটিক ডাক্ট। আর এই সাইডে সাইডে এরকম ছোট ছোট প্যানক্রিয়াটিক ডাক্ট থাকে, তাদেরকে আমরা বলি মাইনর প্যানক্রিয়াটিক ডাক্ট। ঠিক আছে, এদেরকে কি বলি আমরা? মাইনর প্যানক্রিয়াটিক ডাক্ট। মাইনর মানে ছোট প্যানক্রিয়াটিক ডাক্ট। প্যানক্রিয়াস থেকে আমাদের অনেকগুলা হরমোন ক্ষরণ হয় যারা আমাদের বডির জন্য খুব গুরুত্বপূর্ণ, প্লাস প্যানক্রিয়াস থেকে আমাদের কিছু এনজাইম ক্ষরণ হয় যেটা খুব গুরুত্বপূর্ণ। এই যে অগ্ন্যাশয় আছে, অগ্ন্যাশয়ের লেজের দিকে এরকম কিছু কোষ পাওয়া যায়। লেজের দিকে কিছু কোষ পাওয়া যায় যেগুলাকে বিজ্ঞানী ল্যাঙ্গারহ্যান্স দেখছিলেন, এবং বিজ্ঞানী ল্যাঙ্গারহ্যান্সের কাছে দেখে এদেরকে মনে হয়েছে এরা দ্বীপের মতো, আইল্যান্ডের মতো, দ্বীপের মতো মনে হয়েছে। এবং বিজ্ঞানী আরও কাছ থেকে যখন দেখলেন তখন তার কাছে মনে হলো যে একটা দুইটা দ্বীপ না, অনেকগুলা দ্বীপ। এই জন্য বিজ্ঞানী এটার নাম দিছে আইল্যাটস, মানে দ্বীপপুঞ্জ। এবং এই দ্বীপপুঞ্জটা কে দেখছে? বিজ্ঞানী ল্যাঙ্গারহ্যান্স দেখছে। এবং উনি চালাক বিজ্ঞানী আছে। কিছু কিছু বোকা বিজ্ঞানী আছে যারা আবিষ্কার করে নিজের নাম দেয় না ওই জায়গায়। তোর নাম কেউ মনে রাখবে? তোর নাম কারো মনে রাখার দরকার আছে? কিন্তু যারা চালাক বিজ্ঞানী তারা করছে কি, যা আবিষ্কার করছে তার মধ্যে নিজের নাম দিয়ে রাখছে, তার নাম যেন সবাই চিরস্মরণীয় রাখে। সো ঠিক তেমনি বিজ্ঞানী ল্যাঙ্গারহ্যান্স চালাক ছিল। সে হচ্ছে যেটা আবিষ্কার করার পর নাম দিয়ে দিছে কি, আইল্যাটস অফ ল্যাঙ্গারহ্যান্স। সো এখানে কিছু পাওয়া যায়, এদেরকে আমরা কি বলি? এদেরকে আমরা বলি অফ ল্যাঙ্গারহ্যান্স। এবং এই আইল্যাটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে আমাদের হরমোন ক্ষরণ হয়। এই আইল্যাটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে আমাদের কি ক্ষরণ হয়? হরমোন ক্ষরণ হয়।
তো ইম্পর্টেন্ট জিনিস তোমাদের যেটা জানাইতে যাই যে প্যানক্রিয়াসের ইনফ্ল্যামেশন এটাকে আমরা বলি কি প্যানক্রিয়াটাইটিস। এবং প্যানক্রিয়াসের যে ইনফ্ল্যামেশন প্যানক্রিয়াটাইটিস সেটা প্রচণ্ড ব্যথা হয়, প্রচণ্ড ব্যথা। এবং প্রচণ্ড ব্যথায় মানুষ এরকম পেটে হাত দিয়ে এরকম নিচু হয়ে যায়, মানে সিজদা করার যে পজিশন আছে সিজদা করার পজিশনে চলে যায়। প্যানক্রিয়াসের ব্যথায় মানুষ হচ্ছে প্যানক্রিয়াটাইটিস হইলে, প্যানক্রিয়াসে ইনফ্ল্যামেশন হইলে মানুষ হচ্ছে পেটের ব্যথায়, এই পেটের ব্যথা এরকম হয়ে যায়, একদম কুজা হয়ে যায়, মানে সিজদা দেওয়ার পজিশনে চলে যায়। তো যে বিজ্ঞানী আবিষ্কার করলেন সে দেখলো যে এই সিজদা দেওয়ার পজিশনটা ইসলাম ধর্মে বিখ্যাত। ইসলামে আমরা হচ্ছে যে আল্লাহ তাআলার কাছে সিজদা দিই বা রুকুতে যাই। তো এই যে সিজদা দেওয়ার পজিশনের মধ্যে চলে যায় বা নামাজ পড়ার মতো পজিশনে চলে যায়, এই জন্য এই পজিশনটাকে বলা হয় মোহামেডান, মানে ওরা তো মোহাম্মদ বলে না, মোহাম্মদান প্রেয়ার্স পজিশন, মানে এই পজিশনটাকে আমরা কি বলি মোহাম্মদান প্রেয়ার্স পজিশন। মানে ওরা এমনভাবে লিখছে যে মোহামেডান প্রেয়ার্স পজিশন, উচ্চারণটা এভাবে হবে যে মোহাম্মদান প্রেয়ার্স পজিশন, মানে মোহাম্মদের নামাজ পড়ার যে পজিশনটা সেই পজিশনে পেশেন্ট চলে যায়। তো আমরা এটা মজা করে বলি যে প্যানক্রিয়াটাইটিস হইলে কোনো মানুষ যদি জীবনে সিজদা নাও দেয় তাইলেও আল্লাহ তাকে বাধ্য করে সিজদা দেওয়ার পজিশনে যাইতে। সো এই প্যানক্রিয়াসের যে পেইন প্যানক্রিয়াটাইটিস এটা হইলে মানুষ পেট এরকম ধরে নিচু হয়ে যায়, এটাকে আমরা বলি মোহামেডান প্রেয়ার্স পজিশন। তো মেডিকেলীয় টার্মিনোলজিতে একে বলা হয় কি মোহামেডান প্রেয়ার পজিশনে চলে যায়। এবং প্যানক্রিয়াটাইটিসে প্রচণ্ড 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 পেইন হয়, প্রচণ্ড পেইন হয়। ঠিক আছে, তো প্যানক্রিয়াটিসে ইনফ্লামেশন প্যানক্রিয়াটাইটিস, আর এখানে পেশেন্টটা কোন পজিশনে চলে যায় মোহাম্মদান পজিশন। ইন্টারেস্টিং না ব্যাপারটা? ये तो इंटरेस्टिंग ব্যাপার হুয়া। ওকে, সো এতটুকু আমরা অগ্নাশয়ের অ্যানাটমি জানলাম এতক্ষণ। এখন আমরা অগ্নাশয়ের অন্তঃক্ষরা বৈশিষ্ট্য আর বহিঃক্ষরা বৈশিষ্ট্য জানবো। তো জাস্ট ডিড দিস অ্যানাটমি। এবার আসো এর অন্তঃক্ষরা। অন্তঃক্ষরা পার্ট বলে ফেলছি যে লেজের দিকে, এই লেজের দিকে কিছু কোষ পাই, আমরা তাকে বলি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে আমরা 4 টাইপের কোষ দেখতে পাই। কি প্রশ্ন করছে? প্যানক্রিয়াসে কেন ইনফ্লামেশন হয়? বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া নানা কিছুর কারণে নানা সময় সে আক্রান্ত হয়ে ইনফ্ল্যামড হতেই পারে। নানা সময় নানা কিছু থেকে আক্রান্ত হয়, নানা কিছু থেকে আক্রান্ত হয়ে সে ইনফ্ল্যামড হয়। মেইনলি ভাইরাস ব্যাকটেরিয়া নানা কিছুর কারণে সে আক্রান্ত হয়ে সে ইনফ্ল্যামড হয়। ঠিক আছে, তো এখান থেকে যে কোষগুলা ক্ষরণ হয় তাকে আমরা, একটা হচ্ছে আলফা কোষ। নর্মালি আমাদের বডিতে ইনফ্লামেশন ভাইরাস বা ব্যাকটেরিয়ার আক্রমণই হয়। যেমন মামস ভাইরাসের কথা বললাম না, মামস ভাইরাসের কারণেও প্যানক্রিয়াটাইটিস হতে পারে। আলফা কোষ, বিটা কোষ, ডেল্টা কোষ, আর আমাদের নতুন বইটাকে বলছে পিপি কোষ বা গামা কোষ। আলফা কোষ যেটা আছে, আলফা কোষ থেকে আমার খরিত হয় গ্লুকাগন। গ্লুকাগন যে আমাদের গ্লুকোজ কি করবে, যে আমাদের বডিতে গ্লুকোজ বাড়ায়। বিটা কোষ থেকে ক্ষরণ হয় ইনসুলিন।
যা হচ্ছে গ্লুকোজের পরিমাণ কমায়। ডেল্টা কোষ থেকে ক্ষরিত হয় সোমাটোস্ট্যাটিন, যা হচ্ছে নজরদারি করে। এর কাজ হচ্ছে নজরদারি করা। যে বলা হয় না যে কঠোর নজরদারিতে রাখা হলো, সো এর কাজ হচ্ছে নজরদারি করা। কাকে নজরদারি করবে? আলফা আর বিটা কোষকে নজরদারি করবে। কাকে নজরদারি করবে? আলফা আর বিটা কোষকে। কাকে নজরদারি করে? আলফা অ্যান্ড বিটাকে নজরদারি করে। ঠিক আছে। আর পিপি কোষ বা গামা কোষ, এই পিপি কোষ বা গামা কোষ যে আছে তার থেকে পিপি ফুল ফর্মে আসলে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। এই পিপির একটা কাজ হচ্ছে ক্ষুধা হ্রাস করে, ক্ষুধা কমায়। ঠিক আছে। এটা হচ্ছে অন্তঃক্ষরা প্রপার্টি। ল্যাপটপটি একটু পরপর অফ হয়ে যাচ্ছে। কার ব্লার হয়ে যাচ্ছে? কি কও? ফোকাস লক করা। আমির হামজা, তোমার ব্লার হয়ে যাচ্ছে এখনো। ফোকাস লক করা রে বাবা। আমির হামজা সীমান ছাড়া আর কারো কি ব্লার হয়? আচ্ছা, সো আমাদের এতটুকু শেষ। ঠিক আছে। এবার আসো অন্তঃক্ষরা এর বহির্ক্ষরা প্রপার্টি। এর বহির্ক্ষরা প্রপার্টি থেকে এর কিছু এনজাইম ক্ষরণ হবে। Wait a minute. ওকে, বহির্ক্ষরা প্রপার্টি মানে তার থেকে আমাদের কি ক্ষরণ হবে? এনজাইম ক্ষরণ হবে। তো এনজাইমগুলোকে আমরা তিনটা হেডিংয়ে ভাগ করতে পারি। যে একটা এনজাইম হচ্ছে অ্যামাইলোলাইটিক। একটা এনজাইম কি আমাদের? অ্যামাইলোলাইটিক। অ্যামাইলোলাইটিক মানে কি? আমিষ বিশ্লেষী বা আমিষ ভাঙে এরকম এনজাইম। সো বিশ্লেষণ মানে কিন্তু ভাঙা। আরেকটা হচ্ছে প্রোটিওলাইটিক। তার মানে কি সে কি ভাঙবে? সে প্রোটিনকে ভাঙবে। আরেকটা এনজাইম পাবো আমরা লাইপোলাইটিক। ওকে, সো এই তিন টাইপের আমরা এনজাইম পাবো এই তিন হেডিংয়ে। এখন অ্যামাইলোলাইটিক এনজাইমগুলা, এই এনজাইমগুলোর নাম মনে রাখার জন্য আমি একটু বইয়ের সাহায্য নিই। অনেকগুলো এনজাইমের নাম আমার নিজেরই মনে থাকে না। আচ্ছা, সো এবং আমাদের পরিপাকে মেইনলি কিন্তু এই অগ্নাশয়ের যে এনজাইমগুলো আছে তারা হেল্প করে। আর এইখানের যে এটা কিন্তু ক্ষারীয় তরল। ঠিক আছে, এটা কিন্তু এক প্রকারের ক্ষারীয় তরল। ওকে, আচ্ছা, অ্যামাইলোলাইটিক এনজাইমগুলোর মধ্যে আমাদের নামের মধ্যে কিছু কিছু নাম থাকে। অ্যামাইলোলাইটিক এনজাইমের মধ্যে দুইটা নাম আছে, একটা নাম অ্যামাইলেজ আর একটা লাইপেজ। সো অ্যামাইলোলাইটিক এনজাইম হচ্ছে আমাদের দুইটা,
বলা আছে, একটা বলা আছে অ্যামাইলেজ, আরেকটার নাম হচ্ছে মল্টেজ। অ্যামাইলেজের কাজ কি? অ্যামাইলেজটা হচ্ছে আমার স্টার্চ, গ্লাইকোজেন সহ যে ধরনের খাবারগুলো আছে, অ্যামাইলেজ কি করে? অ্যামাইলেজের কথা যদি আমি বলি যে অ্যামাইলেজ হচ্ছে ধরো স্টার্চ বলো বা গ্লাইকোজেন বলো, যে ধরনের খাবারই বলো, স্টার্চ বলো আর গ্লাইকোজেন বলো, যে ধরনের খাবারই বলো, সেই খাবারটাকে অ্যামাইলেজ ভাঙে। অ্যামাইলেজ ভাঙা সেটাকে কিসে পরিণত করবে? সেটাকে অ্যামাইলেজ ভেঙে মল্টোজে পরিণত করবে। সেই মল্টোজটাকে কে ভাঙবে? সেই মল্টোজটাকে ভাঙবে মল্টেজ। সেই মল্টোজটাকে কে ভাঙবে? সেই মল্টোজটাকে ভাঙবে হচ্ছে মল্টেজ। এজ মানে কি? এনজাইম। মল্টেজ ভাঙে কিসে পরিণত করবে? গ্লুকোজে পরিণত করবে। ঠিক আছে? সো অ্যামাইলোলাইটিকের মধ্যে এই দুইটা আমাদের হচ্ছে যে অগ্নাশয় রসে থাকে, তার নাম হচ্ছে অ্যামাইলেজ আর মল্টেজ। আর প্রোটিওলাইটিক এনজাইমের আসলে অনেক বড় একটা ফ্যামিলি থাকে এখানে, বা অনেক বড় একটা ফ্যামিলি এই জায়গা থেকে খরিত হয়। একটার নাম হচ্ছে ট্রিপসিন, দুইটা নাম হচ্ছে, একটা হচ্ছে ট্রিপসিন ও কাইমোট্রিপসিন। ট্রিপসিন ও কাইমোট্রিপসিন আছে। তারপর হচ্ছে পেপটাইডেজ নামে কিছু আছে, কার্বক্সি পেপটাইডেজ। তারপর আছে হচ্ছে তোমার ট্রাইডাইপেপটাইডেজ, অ্যামিনো ট্রাইডাই পেপটাইডেজ। আর দুইটা আছে, একটা আছে কোলাজিনেজ আর একটা ইলাস্টেজ। কোলাজিনেজ আর ইলাস্টেজ। তো এগুলা হচ্ছে আমাদের প্রোটিওলাইটিক এনজাইম। তো প্রোটিওলাইটিক এনজাইমের বিশাল বড় একটা ফ্যামিলি থাকে এখানে। হ্যাঁ, অ্যামাইলোলাইটিক মানে তো শর্করা ভাঙে। স্টার্চ, গ্লাইকোজেন, মল্টোজ এগুলো তো সব শর্করাই, এগুলো তো সব শর্করাই। অ্যামাইলোলাইটিক মানে হচ্ছে শর্করা বিশ্লেষী। প্রোটিওলাইটিক মানে আমিষ বিশ্লেষী। আর লাইপোলাইটিক মানে হচ্ছে লিপিড বিশ্লেষী। লাইপোলাইটিক মানে কি? লিপিড বিশ্লেষী। লাইপোলাইটিক ফ্যামিলির মধ্যে মনে হয় দুইটাই আছে, লাইপেজ আর কোলেস্টেরল এস্টারেজ। এগুলো কোনটা কি ভাঙে এটা আমরা নেক্সট ক্লাসে পড়ব। লাইপেজ ও কোলেস্টেরল এস্টারেজ। তোমরা জাস্ট নামগুলা মনে রাখবা যে এই কয়টা অগ্নাশয় থেকে আসে। তো এইটা মনে রাখবা, এই কয়টা মনে থাকবে। এইটার নামগুলা মনে রাখতে একটু ঝামেলা হয়, এটার নামগুলা মনে রাখতে একটু প্রবলেম হয়, যে ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটাইডেজ, অ্যামিনো ডাই ট্রাই কোলাজিনেস, ইলাস্টেজ। তো এটার জন্য একটা হচ্ছে যে বাংলা ছন্দ দ্বারা এটা মনে রাখতে পারো। তোমাদের উপরের লেখাটা হইলে আমি উপরের লেখাটা মুছে দিই। হ্যাঁ, উপরের লেখাটা যদি মুছে দিই তাহলে হচ্ছে যে এই কয়টা নাম মনে রাখতে পারো একটা খন্ড দিয়ে, যে হচ্ছে টিপুর কার, আমি ট্রাই দিব, কইলাম। মনে হচ্ছে খুব শুদ্ধ ভাষায় বলছিল ফার্স্টে, পরবর্তীতে সে আর শুদ্ধতা ধরে রাখতে পারলো না। টিপু দ্বারা, টিপু দিয়ে আস হচ্ছে ট্রিপসিন। আর যখনই ট্রিপসিন পাবা সাথে মনে রাখবা ট্রিপসিনের একজন ভাই আছে, তার নাম কাইমোট্রিপসিন। কার দ্বারা আসে কি? কার্বক্সি। ঠিক আছে? আমি দ্বারা
অ্যামিনো, ট্রাই দ্বারা ট্রাই, ডিবো দ্বারা ডাই, এবং এই চারটাই কোন ফ্যামিলির? এই চারটাই পেপটাইডেস ফ্যামিলি। এই চারটাই কোন ফ্যামিলি? পেপটাইডেস। কোইলামের ক দিয়া হচ্ছে কোলাজিনেজ, আর রশ্মি দ্বারা ইলাস্টেস। ঠিক আছে, লিখে ফেলো। ওকে, সো থ্যাংক ইউ অল আমাদের সাথে যুক্ত থাকার জন্য। থ্যাংক ইউ অল।